আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, ভয়েস শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো, এটা একটু কমেন্ট করে জানাও। স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি আর হচ্ছে ভয়েসটা শোনা যাচ্ছে নাকি, এটা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে, আমরা এবার শুরু করে দিই। হ্যাঁ, আমাদের তাহলে আজকে তোমাদের পড়ানোর টপিক যেটা, সেটা হচ্ছে যে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতড়িৎ। ফিজিক্স সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার যে আছে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতড়িৎ। তো এখান থেকে আমরা আজকে কোশ্চেন সলভ করব, কৃষি ইউনিভার্সিটিগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো সলভ করবো ইনশাল্লাহ। তো দেখো আমাদের কোশ্চেনটা দেখা যায় এবার। আচ্ছা, আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। দেখো লেখা আছে একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে, দেখো আমাদের প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানে লেখা আছে যে একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে 1000 ওয়াট এবং 200 ভোল্ট লেখা আছে, উত্তপ্ত অবস্থায় এর রোধ কত ওহম হবে। হ্যাঁ, তো একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে কত দেওয়া আছে, দেখো তার মানে ক্ষমতা দেওয়া আছে আমাদের, যেহেতু ওয়াটে দেওয়া আছে 1000 ওয়াট এবং 200 ভোল্ট লেখা আছে, অর্থাৎ ভোল্টটা কত সেটা লেখা আছে, বিভবটা কতটি লেখা আছে, এবং বলছে উত্তপ্ত অবস্থায় রোধ কত হবে, তাই না? তার মানে আমাদেরকে আর বের করতে বলছে। তো দেখো আমরা হচ্ছে একটু বোর্ডে যাই, বোর্ডে গেলে আমাদের জন্য বেশি সুবিধা হবে। আচ্ছা, তোমরা যদি দেখতে না পাও, বোর্ড দেখতে যদি অসুবিধা হয় বা প্রশ্ন বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবা। হ্যাঁ, আমি কমেন্ট চেক করছি, তোমাদের কোনো অসুবিধা হলে বলবা। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে আমরা এখন হচ্ছে বোর্ডটায় চলে যাই। কারণ প্রথম কোশ্চেনটা তোমরা অলরেডি দেখলা ওখানে। হ্যাঁ, আমি এখানে একটু ছোট করে দেখাচ্ছি কারণ এখানে বোর্ডের জন্য কিছু স্পেস লাগবে, তো এই জন্য আমরা কোশ্চেনটা অত বড় করে আর দেখতে পাচ্ছি না। আচ্ছা তাহলে দেখো আচ্ছা তাহলে আমাদের প্রথম কোশ্চেন এরকম ছিল যে একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে 1000 ওয়াট আর হচ্ছে 200 ভোল্ট লেখা ছিল, তাই না? রোধ কত হবে? তাহলে আমরা দেখো আমরা একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে যে এরকম যে P ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে এখান থেকে কি বের করতে বলছে আমাদেরকে রোধটা বের করতে বলছে, আমাদের আর ক্যালকুলেট করতে বলছে। তো আমরা যদি এখান থেকে আর ক্যালকুলেট করি তাহলে কি হবে বলো? আমরা যদি এখান থেকে আর লিখি তাহলে আর ইকুয়াল টু হবে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি, এরকম হবে। তো সেক্ষেত্রে দেখো ভি স্কোয়ার মানে ভি কত বলছে আমাদের, এই যে এখানে যেটা দেওয়া আছে এটা কি ভি এর মানটা দেওয়া আছে 200 ভোল্ট, এটা ভি দেওয়া আছে, এখানে একটা ভি দেওয়া আছে, আর এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা একটা ক্ষমতা দেওয়া আছে, সেটা হচ্ছে পি। প্রথম কোশ্চেনগুলো আমরা একটু লিখে করবো, বাকিগুলো আর ওইভাবে করবো না। হ্যাঁ, প্রথম আছে তো একটা দুইটা, তাই আমরা করছি, বাকিগুলো এভাবে আর করবো না, তাড়াতাড়ি করে চলে যাবো। তাহলে ভি কত আছে 200 স্কোয়ার, তাহলে দেখো 200 গুণ হচ্ছে 200 ডিভাইডেড বাই দেখো পি কত বলছে, পি বলছে হচ্ছে 1000। তাহলে এটা দিয়ে কাটো, 200 দিয়ে এটাকে কাটলে কত থাকে বলো তো? 5 থাকে না? 5, তাহলে 200 কে আবার কাটো, তাহলে 5 4 5 20, তাহলে একটা শূন্য। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 40। তাহলে উত্তপ্ত অবস্থায় রোধটা হচ্ছে আমাদের 40 ওহম, কারণ আমরা জানি রোধের একক হচ্ছে ওহম। একজন লিখছো ভাইয়া অনেক আস্তে শোনা যাচ্ছে। আপু সাউন্ডটা একটু বাড়াও, আমি যথেষ্ট জোরে কথা বলতেছি, তারপর আমি চেষ্টা করছি আর একটু জোরে কথা বলার জন্য, ইনশাআল্লাহ প্রবলেম হবে না। আচ্ছা তাহলে এটা আমাদের একটা প্রবলেম ছিল। এরপর দেখো আমাদের আরেকটা প্রবলেমে যদি আমরা যাই, দেখো আমাদেরকে আরেকটা কোশ্চেন এরকম বলছে যে আপেক্ষিক রোধের একক কি। আমাদের 2 নম্বর কোশ্চেনটা যদি খেয়াল করো, আমাদের 2 নম্বর কোশ্চেন এখানে দেখো, 2 নম্বর কোশ্চেন আমাদের বলছে যে আপেক্ষিক রোধের একক কি। তাহলে দেখো রোধ রিলেটেড আমরা কয়েকটা ইনফরমেশন আমরা এখন জেনে নিই। সেটা হচ্ছে আমরা জানি যে রোধ যেটা আমরা বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু এল, রোধটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। আচ্ছা, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। আবার আমরা বলতে পারি একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এভাবে বলতে পারি যে আর ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই এ, তাই না? বর্গের সাথে যেহেতু এটা, সরি বর্গের সাথে না, যেহেতু ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে বলতে পারি যে আর ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই
এ। তাহলে এরকমটা যদি আমরা বলি তাহলে দেখো আমরা এইভাবে দুটাকে একসাথে করতে পারি, দুটাকে কম্বাইন করলে আমরা এইভাবে বলতে পারি যে আর ইজ প্রপোর্শনাল টু এল ডিভাইডেড বাই এ। আমি এই যে আমাদের যে দুটো ইকুয়েশন আমরা পাইলাম এই দুটোকে আমরা একসাথে করতেছি, তাহলে এই দুটো করলে এরকম হয় আর ইজ প্রপোর্শনাল টু এল ডিভাইডেড বাই এ। এখন আমি যদি এখান থেকে আমার সমানুপাতিক চিহ্নটা তুলে দিই তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসবে না, তাহলে সেটা কত বসবে, সেটা বসবে এরকম ভাবে। তাহলে দেখো যে আর আমি একটা ইকুয়াল দিলাম, আমি এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়েছি, তাহলে এখানে আমি বসাবো হচ্ছে রো, এইটা হচ্ছে এল ডিভাইডেড বাই এ। তাহলে এই যে এখানে আমি রোটা বসাইছি, এই যে রো বসাইছি, এটাই কি আপেক্ষিক রোধ না বলো? এই রোটাই তো হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে আমি যদি এখান থেকে রো এর মানটা ক্যালকুলেট করি তাহলে এভাবে লিখতে পারি যে রো ইকুয়াল টু আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। তাহলে দেখো এটার একক যেটা হবে সেটাই হচ্ছে আমাদের রো অর্থাৎ আপেক্ষিক রোধের একক হবে। তাহলে দেখো আর এর এককটা কত জানি আমরা? আর এর একক আমরা জানি হচ্ছে একটা ওহম, এ যেহেতু আমাদের হচ্ছে একটা ক্ষেত্রফল তার মানে এটা থাকবে হচ্ছে মিটার স্কোয়ার ডিভাইডেড বাই নিচে একটা যেহেতু দৈর্ঘ্য আছে এল, এটা লিখবো হচ্ছে মিটারে। তাহলে দেখো একটা মিটার স্কোয়ার যে একটা স্কোয়ারে কেটে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ওহম মিটার। কিন্তু দেখো এখানে আমাদের ওহম মিটার দেওয়া নাই, হ্যাঁ যেহেতু মিটারে দেওয়া না আমরা সেক্ষেত্রে এটা সেন্টিমিটারে নিতে পারি, ওহম সেন্টিমিটার। তাহলে দেখো কত নাম্বারটা অ্যান্সার? আমাদের অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, যে ওহম মিটার নাই যেহেতু ওহম সেন্টিমিটার আছে, একটা দৈর্ঘ্য একটা সেন্টিমিটার নিয়ে আমরা করতে পারছি। আচ্ছা একজন লিখছো যে ভাইয়া স্ক্রিনটা একটু বড় করেন প্লিজ। আমি তো কোশ্চেনটা জোরে করে বলছি, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তারপর আমি স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি। দেখো আমাদের যে 2 নাম্বার কোশ্চেনটা এখানে ছিল, হ্যাঁ যে আপেক্ষিক রোধের একক কি, তাহলে আপেক্ষিক রোধের একক কি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেন ছিল। আমরা এটা দেখলাম যে আপেক্ষিক রোধের যে এককটা সেটা হচ্ছে আমাদের ওহম, তার সাথে মিটার যেহেতু নাই সেহেতু আমরা বসায় দিলাম ওখানে সেন্টিমিটার। হ্যাঁ আচ্ছা এই তো এইটা। এরপর দেখো 3 নাম্বার কোশ্চেন, তাহলে আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। এরপর আমরা 3 নাম্বার কোশ্চেনে দেখো বলছে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা সরাসরি পরিমাপ করা যায় তাকে কি বলে? তাহলে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা সরাসরি পরিমাপ করা যায় তাকে কি বলে বলো? তাকে বলা হয় অ্যামিটার। আমরা জানি অ্যামিটারের মাধ্যমে তড়িৎ পরিমাপ করা যায়। আচ্ছা এবং এখানে আরেকটা কথা বলছে এবং এটি বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়। তো একটা অ্যামিটার একটা বর্তনীতে যদি কানেক্ট করা থাকে, ধরো আমাদের এটি একটা বর্তনী, এখানে ধরো আমাদের হচ্ছে কত কি দেওয়া আছে, সেটা কত আমাদের হচ্ছে তড়িৎ চালক শক্তি সেটা দেওয়া আছে, ব্যাটারি লাগানো থাকে সেটা বলে দেওয়া আছে, এবং এই জায়গাতে এইভাবে লাগানো থাকে একটা অ্যামিটার, অর্থাৎ অ্যামিটারটা সবসময় একটা বর্তনীতে শ্রেণীতে সংযুক্ত করা থাকে। এখানে একটা রোধ আছে, এইভাবে যদি আমি কানেক্ট করে রাখি তাহলে অ্যামিটারটা সবসময় থাকবে হচ্ছে শ্রেণীতে। আর যদি এই রোধের অ্যাক্রসে আমি যদি ভোল্টেজটা পরিমাপ করতে চাইতাম তাহলে এখানে আমি একটা ভোল্ট মিটার লাগিয়ে দিতাম এবং ভোল্ট মিটারটা লাগাইতাম হচ্ছে প্যারালালে, অর্থাৎ ভোল্ট মিটার হলে সমান্তরে লাগাতাম। আর যদি কারেন্ট মাপতে চাই তাহলে কারেন্ট মাপার জন্য আমাদের অ্যামিটার লাগাইতে হয় হচ্ছে শ্রেণীতে। হ্যাঁ তাহলে 3 নম্বর অ্যান্সারটা হচ্ছে অ্যামিটার, আর অ্যামিটারটা লাগাইতে হয় হচ্ছে শ্রেণীতে। তাহলে দেখো এরপর আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। এটাতে বলছে দেখো যে দুইটি 10 ওহম বৈদ্যুতিক রোধক সমান্তরালভাবে সংযোগ দেওয়া হলে তাদের সমতুল্য রোধের মান কত হবে? 4 নম্বর কোশ্চেন। তোমরা এই ধরনের ম্যাথগুলো জানো, যখন একই মানের রোধ দেওয়া হয় তখন দেখবা যে দুইটা দেওয়া থাকে তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যায়, তারপর আমরা বেসিক থেকে ক্যালকুলেশনটা করি। তো দেখো সমান্তরালভাবে সংযোগ করা আছে না, তো আমরা রোধের কিছু সমবায় জানি। ধরো রোধগুলোকে যদি সিরিজে কানেক্ট করা থাকে, যেখানে একটা রোধ আছে আমাদের R1, এখানে আরেকটা রোধ আছে এরকম ভাবে R2, এখানে ধরো ডট 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 করে এরকম ধরো একদম Rn পর্যন্ত যদি আমাদের রোধ থাকে, সেই ক্ষেত্রে এই কয়টা মিলিয়ে আমরা তুল্য রোধের যে ব্যাপারটা, ধরো ওই কয়টা রোধকে রিপ্লেস করে একটা রোধ দিয়ে যদি বোঝাতে চাই তাহলে সেটাকে আমি ধরো বললাম যে আর ইকুইভ্যালেন্ট। এটা সিরিজের জন্য যদি বলি তাহলে এই আর ইকুইভ্যালেন্টটা কত হবে? যেহেতু এটা সিরিজ আছে বা শ্রেণীতে আছে সেহেতু এই সবগুলো যোগফল হবে, তোমরা জানো সেটা, বা এটাকে আমরা আর এস বলতে পারি, সেটা কি বলতে পারি যে R1 প্লাস R2 প্লাস এরকম করে ডট ডট করে যাইতে যাতে আমাদের Rn পর্যন্ত যেটা ছিল সেটা হবে। আচ্ছা তাহলে এটা আমরা জানি। এখন এটা যদি সিরিজে না হয় আমাদের প্যারালালি বলে তখন কিভাবে হতো? যদি সিরিজে না বলে প্যারালালি বলে তাহলে সেটা আমাদের 1 বাই করে লিখতাম, তাহলেই হয়ে যেত যে 1 বাই Rp অর্থাৎ প্যারালাল ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। আমি একবার একটু লিখবো, তোমরা এগুলো পারো, তারপর আমি আর একবার একটু লিখবো। আচ্ছা তাহলে যদি প্যারালালি থাকে রোধগুলো আমাদের, ধরো এখানে একটা রোধ আছে প্যারালালি, এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের R1, এটার সাথে প্যারালাল করে আরেকটা রোধ আমি নিই, হ্যাঁ দুইটা রোধ নিয়ে দেখাচ্ছে, এখানে আরেকটা রোধ আমার আছে সেটা হচ্ছে R2, এই দুটো রোধকে প্যারালাল করা আছে। এখন যদি বলা হয় এই দুটো রোধের বদলে আমি একটা রোধ দিয়ে দুইটা রোধের সমান মান আমি রিপ্লেস করতে চাই, তাহলে কি সেটাকে তুল্য রোধ বলবো এটার? তাহলে এখানে ধরো আমি একটা রোধ দিচ্ছি আর আমি চাচ্ছি যে এই একটা রোধ আমার এই দুটো রোধের সমান কাজ করুক, R1 আর R2 যে ইফেক্টটা ফেলবে এই জায়গায় আমি চাচ্ছি যে আমার এই একটা রোধ সেম ইফেক্টটাই ফেলুক। তাহলে এখানের যে Rpটা হবে সেটা বের করার নিয়মটা হচ্ছে 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 তার উপরে ইনভার্স। তাহলে তোমরা এই ক্যালকুলেশনটা করতে পারবে, এগুলো খুবই সহজ ক্যালকুলেশন। তারপরে দেখো যখন বলছে দুটো একই সমান মানের রোধ
সেই ক্ষেত্রে দেখো সেটাকে জাস্ট আমরা 2 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সারটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা যদি এরকম করে বলতো যে দুইটা না বলে 3টা যদি বলতো যে 3টা 10 ওহম মানের রোধ, তাহলে সে 10টাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিতাম। যদি কোনো কারণে বলতো তিনের কথা যদি বলতো, তো 10কে 3 দিয়ে ভাগ করলে কেমন হতো বলতো? সেটার অ্যান্সার আমাদের হতো তার মানে 3.33333 এরকম ভাবেই হতো, তাই না? আচ্ছা এরপর দেখো আমরা এরপর 5 নাম্বারটাই চলে যাই। তবে 5 নাম্বারটা কি বলছে দেখো, যে তড়িৎ বর্তনীর, আচ্ছা এটাতে বলছে যে, আচ্ছা ওয়েট, আমাদের 5 নাম্বার বলছে তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য হয়, এই সূত্রটির নাম কি? তাহলে এই সূত্রটার নাম হচ্ছে কিরশফের সূত্র, তোমরা পড়ছো। তাহলে দেখো যদি এরকম ভাবে বলে যে তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর বা প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য হয়, সূত্রটির নাম কি? তাহলে সূত্রটা হচ্ছে কিরশফের সূত্র। হ্যাঁ, তাহলে কিরশফস ল। আচ্ছা এটা কি বলে, ধরো একটা পয়েন্ট আমি যদি নিই, এখানে ধরো কয়েক রকমের কারেন্ট আসছে, একটা আসছে ধরো I1, এখানে ধরো একটা এদিক থেকে একটা ধরো কারেন্ট বের হয়ে গেছে, সেটা আমি দিলাম হচ্ছে I2, এখানে ধরো একটা কারেন্ট ঢুকছে এখানে, সেটা আমি ধরলাম হচ্ছে ধরো I3, এখানে ধরো একটা বের হয়েছে, এটা আমি বললাম I4, এই জায়গায় ধরো একটা ঢুকছে কারেন্ট, এটার নাম আমি যদি বলি হচ্ছে I5। তাহলে মোট কি বলতে পারি? মোট বীজগাণিতিক যোগফল শূন্য না? তার মানে আমি এই সবগুলো আমি যদি যোগফলটা নিই, তাহলে যেগুলো ঢুকছে সেগুলোকে যদি আমরা প্লাস বলি, তাহলে আমরা দেখি কয়টা ঢুকছে। তাহলে I1, আচ্ছা এটা যেগুলো ঢুকছে সেগুলো প্লাস দিয়ে বলি, যেগুলো বের হচ্ছে সেগুলো মাইনাস দিয়ে বলি। তারপর দেখো I4 যেহেতু বের হচ্ছে, তার মানে আমি বলি মাইনাস I4, এটা বলতে পারবো। I5 যেহেতু ঢুকছে, তাহলে আমি বলতে পারবো হচ্ছে প্লাস I5। যেহেতু I2 বের হয়ে যাচ্ছে, তার মানে আমি বলতে পারবো হচ্ছে মাইনাস I2। আর হচ্ছে যেহেতু I3 ঢুকছে, সেক্ষেত্রে আমি বলতে পারবো প্লাস I3, এবং সবগুলো যোগ করলে আমি পাবো হচ্ছে 0। এটাই বলে হচ্ছে কিরশফের সূত্র, যে কোনো বর্তনীর তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে যতগুলো প্রবাহ মাত্রা আসবে সেগুলোর বীজগাণিতিক যোগফল হবে 0। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি চাইলে যে মোট আগত কারেন্ট সমান মোট নির্গত কারেন্ট, যতগুলো কারেন্ট ঢুকছে সমান যতগুলো কারেন্ট বের হয়ে গেছে ততগুলো আমরা বলে দিতে পারি এখান থেকে। আচ্ছা তাহলে এইটা একটা, এবং এটার সাথে দেখো আমাদের আরো কিছু কোশ্চেন রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেমন এখানে বলে দিছে দেখো যে ওহমের সূত্র বলে দিছে। ওহমের সূত্র তোমরা 9-10 থেকে জানো যে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, এটা তোমরা জানো। আচ্ছা এরপর দেখো, এরপর আরো কিছু সূত্র দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, আমি PDF দিয়ে দিব তোমাদের, এটা দেখে নিও এরপর এখান থেকে। আরেকটা বলছে দেখো যে বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ করার সঠিক একক কোনটি? তো বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ করার জন্য নরমালি আমরা কি করি? কিলোওয়াট আওয়ার, যেটা আমাদের যেটাকে আমরা ইউনিট বলি, যে কত কিলোওয়াট আওয়ার, সেটা হচ্ছে বৈদ্যুতিক পরিমাপ করার জন্য একক, বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ করার জন্য একক, অর্থাৎ এটা অ্যান্সার হচ্ছে কিলোওয়াট আওয়ার। দেখো বাকি অ্যান্সারগুলো এখানের সাথে যায় না, এটার সাথে। আচ্ছা এরপর একটা কোশ্চেন বলছে দেখো যে 200 সেন্টিমিটার লম্বা এবং 0.30 সেন্টিমিটার ব্যাসের একটি তারের রোধ বলছে 1 ওহম বলে তারটির আপেক্ষিক রোধ কত? তাহলে দেখো আমরা একটু আগে শিখে এসেছি একটা ইকুয়েশন, আপেক্ষিক রোধের ইকুয়েশন আমরা শিখে এসেছি। সেটা এরকম ছিল যে আমরা দেখছিলাম যে R ইকুয়াল টু রো ইন্টু L ডিভাইডেড বাই A। এখান থেকে আমরা রোটা বের করছিলাম, রো ইকুয়াল টু দেখছিলাম R ইন্টু A ডিভাইডেড বাই L। তাহলে দেখো এখানে আরটা কত বলে দিছে, এই যে 1 ওহম বলে দিছে, এটা আমাদের আর এর মান, এটা হচ্ছে আর এর মান, আর এত হচ্ছে ব্যাস বলছে। তাহলে আমাদের ব্যাসটা নিলে হবে না, আমরা যদি এটা একটু ভেঙে দিই, তাহলে দেখো এখানে নিব হচ্ছে আর, এর সমান কত বলতে পারি? এর সমান বলতে পারি হচ্ছে পাই আর স্কয়ার। একটা যে তার, এই তারের যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা, এই সম্পূর্ণটাই তো হচ্ছে এ। তাহলে সেই এ বের করার সূত্রটা কি আমাদের? এ বের করার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, আচ্ছা ডিভাইডেড বাই এল। দৈর্ঘ্য কতটুকু ছিল সেটা আমাদের দেখো 200 সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে, এটা আমাদের এল দেওয়া আছে। তাহলে দেখো যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে, তার মানে এখানে কি দেওয়া আছে? ডি দেওয়া আছে। তার মানে আমরা যদি এই ডিটাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো? তাহলেই পাবো আমাদের হচ্ছে আর। তাহলে তোমরা দেখো যে ব্যাসটাকে 2 দিয়ে ভাগ করছে, এই যেখানে 30 সেন্টিমিটার ছিল, সেন্টিমিটারকে মিটারে নিছে, তারপর 2 দিয়ে ভাগ করছে, করলে আমাদের এরকম অ্যান্সার আসে 0.0015। হ্যাঁ, এটা যেহেতু অনেক আগের কোশ্চেন, এই সময় ক্যালকুলেটর ইউজ করতে দিত। এটা দেখো 2001-2 সালের কোশ্চেন, ক্যালকুলেটর ইউজ করতে দিত। হ্যাঁ, আমাদের ক্যালকুলেটর ছাড়াও হবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। আমাদের যে ম্যাথগুলো দিবে সেগুলোতে এরকম কঠিন ডেটা দিবে না, সেরকম বড় বড় ডেটা দিবে না, আমরা এমনি ক্যালকুলেশন করতে পারবো, এরকম ডেটাই দিবে। আচ্ছা তোমরা কি সাউন্ড ক্লিয়ার শুনছো না? সাউন্ড ক্লিয়ার না শুনলে আমাকে বলো, আমি একটু যদি কোনো ভাবে কোনো কিছু ইমপ্রুভ করা যায় সাউন্ডের ব্যাপারটা, তাহলে দেখবো। তবে আমার মনে হয় সাউন্ডটা ক্লিয়ার শোনা যাওয়ার কথা।
আচ্ছা, তো এরপর দেখো একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুর রোধ যথাক্রমে 6, 10, 6, 18, 10 এবং 20 ওহম দেওয়া আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হবে। হ্যাঁ, তো এরকম যখন কোশ্চিন দিবে তখন আমাদের হচ্ছে ধরে নিব, আমাদের প্রথম যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পি। গ্যালভানোমিটারের বাহুগুলো তোমরা দেখে এসছো, আমি ডিটেলসে যাবো না। একটা দেওয়া থাকে হচ্ছে পি, এদিকে দেওয়া থাকে একটা হচ্ছে কিউ, আর একটা দেওয়া থাকে হচ্ছে আর, আর একটা দেওয়া থাকে হচ্ছে এস। এরকম ভাবে যখন 4টা দেওয়া থাকে আর মাঝখানে থাকে হচ্ছে একটা গ্যালভানোমিটার। আচ্ছা, তো দেখো এখান থেকে যে এই চতুর্থ বাহুর রোধটা আমাদের এখানে একটা দেয়া আছে, কিন্তু আমরা এটা নিব না, আমরা এই কয়টা ধরে দেখবো যে চতুর্থ বাহুতে কত রোধ লাগে। তাহলে দেখো এটা প্রথম বাহুর জন্য, অর্থাৎ পি এর ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে, পি দেওয়া আছে, দেখো পিটা দেওয়া আছে হচ্ছে 6, কিউ দেওয়া আছে হচ্ছে 18, আর দেওয়া আছে হচ্ছে 10, এরকম ভাবে দেওয়া আছে। চতুর্থ বাহুর যেটা, ধরো আমি এটা জানি না, চতুর্থ বাহুর এটা জানি না, আমি এসটা জানি না, এসটা আমি বের করবো এখান থেকে। আচ্ছা, এই কালারটা মনে ভালো দেখা যায় না। আচ্ছা, তাহলে দেখো আমরা ইকুয়েশনটা এরকম জানি যে পি ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই হচ্ছে এস। এই যে এখানে ইকুয়েশনটা লিখে দেওয়া আছে আমাদের, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এরকম যদি দেয় তাহলে এখান থেকে তোমরা এসটা ক্যালকুলেশন করতে পারবা। তাহলে এস ইকুয়াল টু কি লিখতে পারবা বলো তো, আর ইন্টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে পি লিখতে পারবা। তাহলে আমাদের আরটা ছিল হচ্ছে 10 ইন্টু কিউটা ছিল হচ্ছে 18 আর পিটা ছিল হচ্ছে আমাদের 6। তাহলে এটা দিয়ে যদি এটাকে কাটো তাহলে কত হবে আমাদের, তাহলে এটা হচ্ছে 3, তাহলে 10, 3 10 হচ্ছে 30। তার মানে আমাদের বুঝতে পারছি যে চতুর্থ বাহুতে যে আমাদের চতুর্থ বাহুটা ছিল, আমাদের 4 নাম্বার যে বাহুটা ছিল, এস যে বাহুটা আমাদের এখানে, তো আমরা বুঝতে পারছি এস এ যদি আমাদের কত ওহম রোধ হয়, এস এ যদি আমাদের 30 ওহম রোধ হয়, 30 ওহম রোধ হলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে প্রবাহ, এই যে মাঝখানে যে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটারের প্রবাহটা শূন্য হবে যদি 30 ওহম হয়। কিন্তু দেখো বলে দিছে, কোশ্চেন অলরেডি বলছে এখানে 20 ওহম আছেই, তাহলে 20 ওহম আছে, এটাকে আমরা 30 বানাবো। তাহলে রোধ বাড়াতে পারে কি করে, আমরা জানি যে শ্রেণীতে যদি একটা রোধ অ্যাড করা হয় তাহলে সেটার মানটা বেড়ে যায়, তুল্য রোধটা বেড়ে যায়। এখানে বলেও দিছে যে শ্রেণী সমবায় কত যুক্ত করবে। তাহলে দেখো যেহেতু 20 আমাদের এখানে আগে থেকে আছেই, একটা জায়গায় মনে করো আমাদের 20 আছেই, এখানে অলরেডি 20 আছে, আমি চাচ্ছি যে এই রাস্তাটা আমার মোট হোক 30 ওহম। তাহলে কি করবো, এর সাথে আমি একটা সিরিজে জাস্ট একটা 10 অ্যাড করে দিলেই কত হয়ে যাবে আমাদের, 30 হয়ে যাবে। তাহলে দেখো কত ওহম যুক্ত করতে হচ্ছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের বি, অর্থাৎ 10 ওহম একটা রোধ যুক্ত করতে হচ্ছে। হ্যাঁ, তারপর দেখো আমাদের 9 নম্বর কোশ্চেনটা আমরা যদি যাই, একটা বলতেছে দেখো যে শক্তির বোর্ড অফ ট্রেড ইউনিট সমান কত কিলোওয়াট ঘন্টা। তাহলে বোর্ড অফ ট্রেড ইউনিট এরকম তোমরা হচ্ছে পাবা যে বিওটি। হ্যাঁ, অনেক সময় দেখবা যে শর্টকাটেও লেখা থাকতে পারে যে 1 বিওটি সমান কত, এরকম ভাবে বলতে পারে। অর্থাৎ এই যে বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ শর্টকাটে আমরা এটাকে শুধু ইউনিটই বলি আমাদের ম্যাথ করার সময়, বা আমরা হচ্ছে আমাদের ডে টু ডে ইউজে আমরা এটাকে ইউনিট বলেই করি। তো দেখো বলছে যে বোর্ড অফ, আচ্ছা শক্তির বোর্ড অফ ট্রেড ইউনিট একক সমান কত কিলোওয়াট আওয়ার। তো ওইটাই 1 বিওটি বা 1 ইউনিট সমান আমরা বলতে পারি 1 কিলোওয়াট আওয়ার, আমরা বলতে পারি যে 1 কিলোওয়াট আর হচ্ছে তার সাথে আওয়ার। 1 কিলোওয়াট ঘন্টা যেটা, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে 1 ইউনিট, বা একটু ভালো করে বলতে পারি 1 বিওটি ইউনিট, বা একটু ভালো করে বললে 1 বোর্ড অফ ট্রেড ইউনিট। হ্যাঁ, এটা বলতে পারি। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। আমাদের পরের কোশ্চেনগুলোতে সময় বেশি লাগবে না, আমাদের প্রথম কোশ্চেনগুলো একটু ক্যালকুলেশন করতেছি, পরেরগুলো একই রকম ইকুয়েশন পাইলে আর করবো না। আচ্ছা, এরপর দেখো 5 ওহম রোধের একটি রোধকের মধ্যে দিয়ে প্রতি মিনিটে 720 কুলম চার্জ প্রবাহিত হলে রোধকটির প্রান্তদ্বয়ে বিভব পার্থক্য কত হবে। তাহলে দেখো আমাদের 10 নম্বর কোশ্চেনটা আমরা যদি এখন আসি, তাহলে আমাদের কি বের করতে বলছে, বিভব পার্থক্য বের করতে বলছে। তাহলে আমরা একটা ইকুয়েশন জানি, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আই ইনটু আর। আবার আমরা আই এর একটা ইকুয়েশন জানি, আই ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম, কারণ দেখো আমাদের এই পরিমাণ চার্জ দেওয়া আছে, মানে কি দেওয়া আছে, আমাদের এখানে মান দেওয়া আছে হচ্ছে কিউ এর মান দেওয়া আছে। আমাদের যদি কিউ এর মান দেওয়া থাকে, আবার এখানে দেখো প্রতি মিনিটের কথা বলছে না, প্রতি মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তার মানে আমাদের অলরেডি টি এর মানটা দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, আমাদের আরেকটা কিসের মান দেওয়া আছে, আমাদের আরেকটা দেওয়া আছে আর এর মান। তাহলে এইটা ইনটু ইকুয়েশন একটা আর ছিল, এখন বসিয়ে দাও। তাহলে দেখো এখানে বসাইছে এই যে 720 ডিভাইডেড বাই 60 ইনটু 5। আচ্ছা, তাহলে 60 দিয়ে যদি 720 কে কাটো তাহলে কত হয়, 6 12 72, তাহলে 12 গুণ 5, 5 12 হচ্ছে আমাদের 60। তাহলে আমাদের অ্যান্সার যেটা সেটা হচ্ছে 60। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 60 ভোল্ট, এটা হচ্ছে আমাদের আনসার।
তোমাদের এত প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে কার কার বলো তো? আমি তো বুঝতেছি না যে নেট প্রবলেম হচ্ছে। আমার নেট যথেষ্ট স্টেবল। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে রেকর্ডেড লাইভটা তোমরা শেয়ার করে দিব, তোমরা দেখে নিতে পারবা তারপর। আচ্ছা, এরপর আবার দেখো আরেকটা ম্যাথ দিচ্ছে যে একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 6, 18, তারপরে হচ্ছে 10, 20 রোধ যুক্ত আছে। এবার আবার সেম জিনিস বলছে চতুর্থ বাহুতে, তার মানে কত ওহম রোধ যুক্ত করতে হবে। এই ম্যাথটা অলরেডি করছি আমরা, তাহলে তোমরা হচ্ছে এসটা বের করে নিবা যে এসটা কত হচ্ছে, তখন এটা বের করে দেখো কত করছে, বের করে করতে হচ্ছে 30। তাহলে এটা যদি 30 করে, তাহলে আমাদের আগে থেকে এখানে একটা রাখা ছিল হচ্ছে 20, তার মানে 20 এর সাথে আমি যদি একটা 10 যুক্ত করি তাহলে কত হয়ে যাবে? 30। এই ম্যাথটা দেখছি আমরা। আচ্ছা, তাহলে এর পরেরটা দেখো, এরপর আমরা যদি হচ্ছে আমাদের 40 ওয়াটের মানে অর্থাৎ 12 নাম্বার ম্যাথে যদি আমরা যাই, এখানে বলছে দেখো যে 40 ওয়াটের একটা বাল্ব প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালানো হয়। তাহলে 40 ওয়াটের বাল্ব 6 ঘন্টা করে জ্বলে এবং বলতেছে দেখো প্রতি কিলোওয়াট বিদ্যুৎ শক্তির মূল্য হচ্ছে 3 টাকা। হ্যাঁ, 40 ওয়াটের বাল্ব, 40 ওয়াটের টিউব প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালানো হয় এবং বলছে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ শক্তির মূল্য বলছে 3 টাকা। এখন তাহলে বলতেছে যে বিদ্যুৎ বিলটা কত আসবে, তার মানে যে এক মাসে খরচ কত হবে, এক মাসের খরচটা আমাদেরকে বের করতে বলছে। হ্যাঁ, বিদ্যুৎ বিল বের করতে বলছে। তো বিদ্যুৎ বিল বের করার ম্যাথ তো আমাদের দিতেই পারে, তো আমরা হচ্ছে বোর্ডে দেখি, বোর্ডে দেখলে একটু ভালো লাগবে বেশি। আচ্ছা, এই কোশ্চেনটা কত নম্বর কোশ্চেন ছিল? কোশ্চেনটা ছিল আমাদের হচ্ছে 12 নম্বর কোশ্চেন। হ্যাঁ, এখানে তোমাদের কোশ্চেন বড় করে না দেখলেও হবে, আমি এখানে বোর্ডে করাচ্ছি, তো আমি এখানে বোর্ডটা দেখো তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমরা এখন করছি হচ্ছে 12 নম্বর প্রবলেমটা। হ্যাঁ, আচ্ছা, তো 12 নম্বরটা যখন আমরা করছি তখন আমাদের এখানে বলছে যে 40 ওয়াটের বাল্ব না, তো আমরা জানি যখন আমাদেরকে বলবে যে প্রতি কিলোওয়াট ঘন্টা, তখন আমাদের ইউনিটের হিসাবটাই দেওয়া থাকবে কিলোওয়াট ঘন্টা। আর আমরা যখন বিদ্যুৎ বিলের যে কোনো ক্যালকুলেশন করবো তখন আমরা কিলোওয়াট ঘন্টাতে নিব। তো তাহলে দেখো আমাদের কি বলছে, 40 ওয়াট বলছে, 40 ওয়াটের বাল্বের কথা বলছে, তাহলে 40 ওয়াট যদি আমি কিলোওয়াটে নিই, তাহলে 40 ডিভাইড বাই কত করবো? 40 ডিভাইড বাই হচ্ছে তাহলে 1000। তাহলে দেখো এটা হচ্ছে কিলোওয়াট, তাহলে এই পরিমাণ কিলোওয়াট আমাদের যেটা দেওয়া থাকবে কিলোওয়াটে নিব। হ্যাঁ, আর বাকি যেটা দেওয়া থাকবে সেটাকে নিব ঘন্টায়, সময়টা নিব হচ্ছে ঘন্টায়। তাহলে কত ঘন্টা করে চালানো হচ্ছে? 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা করে চালানো হচ্ছে এবং বলছে কি যে এক মাসের জন্য বলছে, তাহলে এক মাসে মোট কত চালানো হচ্ছে? দিনে 6 ঘন্টা ইন্টু এক মাস, অর্থাৎ এটাকে আমি গুণ করে দিব হচ্ছে 30 দিয়ে, এই পরিমাণ। তাহলে দেখো এই পরিমাণ কিলোওয়াট ইন্টু হচ্ছে এই পরিমাণ আওয়ার, এটা আমাদের হিসাব করে যা হবে তাই। হ্যাঁ, তাহলে এই পরিমাণ কিলোওয়াট, এই পরিমাণ আওয়ার, অর্থাৎ এখানে হচ্ছে 40 ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইন্টু 6 ইন্টু হচ্ছে 30। এখান থেকে তোমরা তাহলে কাটাকাটি করে দিবা, এই জিরোর সাথে এই জিরো কেটে দিবা, তারপর এটার সাথে এটা কেটে দিবা, এই দিয়ে তারপর তোমরা হচ্ছে আস্তে আস্তে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনের দায়িত্ব তোমাদের। এটাকে কাটলে কত থাকে? এটা 2 দিয়ে কাটলে থাকে হচ্ছে 2, এখানে থাকে হচ্ছে 5 দিয়ে তারপর ক্যালকুলেশন করবা। এটা তোমরা অলরেডি অ্যান্সার অনেকে লিখে দিছো যে 21.6। আচ্ছা, তাহলে আমাদের 12 নম্বর কোশ্চিনটা শেষ, আমরা এরপর যাব হচ্ছে 13 নম্বর কোশ্চিনে। হ্যাঁ, তো দেখো 13 নম্বরে বলছে যে লোহা ও তামা দ্বারা তাপযুগল তৈরি করলে, এই যে এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, লোহা ও তামা দ্বারা তাপযুগল তৈরি করলে লোহা তামা তাপযুগলের নিরপেক্ষ তাপমাত্রা কত? ভাই এগুলো তোমরা পড়ে নিবা। হ্যাঁ, এগুলো হচ্ছে 270 ডিগ্রি সেলসিয়াস, এগুলো আমারও মনে থাকে না, তোমরা পড়বা। এরকম এরকম কি কি কোশ্চেন আসছে প্রিভিয়াস, রিপিটেড কোশ্চেনও থাকে অনেক, মুখস্থ করবা। আচ্ছা, কোশ্চেন কি দেখা যাচ্ছে ঠিকঠাক? এবার বলছে দেখো দূরে বিদ্যুৎ পাঠানোর সময় ভোল্টেজ বৃদ্ধির কারণ কি? এটাও থিওরিটিক্যাল কোশ্চেন। যদি ভোল্টেজ বাড়ানো হয় সেক্ষেত্রে কারেন্ট আমাদের লস যেটা বা জুল সিটিং যেটা হয়, যে হিট যে লসটা হয় সেটাও কমে যায়। যদি ভোল্টেজ বাড়ানো হয় তখন কারেন্ট আর তাপক্ষয় কমে যায়। এটা হচ্ছে অ্যান্সার সি, এটা থিওরিটিক্যাল কোশ্চেন। এরপর দেখো 15 নাম্বার যেটা, সেটাও একটা থিওরিটিক্যাল কোশ্চেন। এখানে বলছে লেকল্যান্স কোষের বিদ্যুৎ চালক বল কত? দেখো এখানে কয়েকটা বলে দেওয়া আছে। যদি শুষ্ক কোষ হয় সেটা হচ্ছে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। এরপর যদি লেকল্যান্স হয় সেটা হচ্ছে লেকল্যান্সের জন্য 1.45, এরপর যদি ড্যানিয়েল হয় সেটা হচ্ছে 1.08। এগুলো তোমরা পড়বা। আর একটা বলছে দেখো যে 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? তোমরা যখন তড়িৎ রসায়ন পড়ছো কেমিস্ট্রিতে সেকেন্ড পার্টের 4th চ্যাপ্টার, তখন তোমরা পড়ছো এটা যে 96,500 কুলম্ব। এটাও একটা মুখস্থ মান, এই মানগুলো মুখস্থ রাখবা।
ফারহান হোসেন আজমাইন লিখছো, ভাই এত মুখস্থ থাকে না ভাই, মুখস্থ তো একটা করতে হবে। থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য কি করবা বলো, এগুলো তো মুখস্থই রাখতে হবে। এক ফ্যারাডের সমান কত কুলম্ব, ওখানে তুমি বের করতে চাও তাহলে তোমার বের করাটা ঝামেলা না, বা যে কোনো কোশ্চেন যখন বের করতে চাইবা ঝামেলা হবে, তাই না? যেহেতু দেখবা যে যেগুলো বারবার আসছে বা একটু থিওরিটিক্যাল টাইপ, ওগুলো মুখস্থই করতে হবে, তাছাড়া তো খুব বেশি উপায় আমি দেখি না। আরেকটা বলছে দেখো, কোনো বারের মেইন মিটারে 4 অ্যাম্পিয়ার আর হচ্ছে 220 ভোল্ট চিহ্নিত করা আছে, এরপর বলতেছে 40 ওয়াটের কতগুলো বাতি, এখানে দেখো বলছে 40 ওয়াটের কতগুলো বাতি ওই বাড়িতে নিরাপদে ব্যবহার করা যাবে। তাহলে মোট ক্ষমতা যদি আমি দেখি, আমি দেখো মোট ক্ষমতা যদি দেখতে চাই তাহলে P ইকুয়াল টু কত বলতে পারি, P ইকুয়াল টু V ইন্টু I বলতে পারি। তাহলে V ইন্টু I করলে কত পাবো, সেটা পাবো হচ্ছে 4 ইন্টু 220 220, তাহলে মোট এই পরিমাণ ক্ষমতা। এবং দেখো একটা বাল্ব কত করে কনজিউম করতেছে, 40 ওয়াট, তাহলে এটাকে যদি 40 দিয়ে ভাগ করে দাও, মানে মোট আমি যেটা পাইছি এই টোটালটাকে যদি তুমি 40 দিয়ে ভাগ করে দাও তাহলে পেয়ে যাবে কতটি বাল্ব চালানো সম্ভব। তো তার মানে এটা ডিভাইড বাই হচ্ছে 40, এই কাটাকাটি করে দিও, 0 0 কেটে গেল, এই যে 4 4 কেটে গেল, তাহলে অ্যান্সারটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। অ্যান্সারটা হচ্ছে আমাদের 22টি। হ্যাঁ, ফ্যারাডেটা তো পারি আমি, আগে একটা কথা বলছি। ও হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আমরা এর পরেরটা আসি। দেখো এরপর বলছে যে 18 নম্বর কোশ্চেনটা যদি দেখো, এখানে বলতেছে যে 110 বিভব পার্থক্যে প্রবাহ চালনা করলে একটি কুণ্ডলী থেকে প্রতি সেকেন্ডে এই পরিমাণ জুল তাপ উৎপন্ন হয়। তার মানে আমাদের কি দেওয়া আছে, এই যে তাপের পরিমাণের কথা বলছে, মানে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এইচটা। হ্যাঁ, আমাদের এখানে এইচটা দেওয়া আছে। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এইচ, অর্থাৎ এখানে আমাদের একটা এইচ দেওয়া আছে, এবং দেখো বলছে বিভব পার্থক্যে চালনা করছে এত বিভব পার্থক্য, তার মানে আমি বুঝতেছি এখানে ভোল্ট দেওয়া আছে প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে আমাদের এখানে টিটাও দেওয়া আছে। এখন এগুলোর মধ্যে যদি আমরা ইকুয়েশন দেখি, আমরা একটা ইকুয়েশন জানি যে এইচ ইকুয়াল টু ভি আই তার সাথে হচ্ছে টি। হ্যাঁ, এখান থেকে আমি যদি আইটাকে ভাঙিয়ে দিই তাহলে ভি ইন্টু আই ইকুয়াল টু কত লিখতে পারি, আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর লিখতে পারি, ইন্টু একটা টি থাকে। তাহলে এখানে আমি সিম্পলিফাই করে এভাবে বলতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই আর বলা যায়। এখান থেকে আমাদের বলছে রোধ বের করতে বলছে, তাহলে আর যদি বের করতে দেয় তাহলে আর সমান কত লিখতে পারি, আর সমান আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই হচ্ছে 8, ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই 8। তাহলে এরপর তোমরা হচ্ছে ক্যালকুলেশনটা তোমাদের দায়িত্ব। তাহলে ভি স্কোয়ার যদি এখানে বসাও, তার মানে 110 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 110 গুণ হচ্ছে 110, আর হচ্ছে দেখো এইচ এর মান কত বলছে 3050, 3050। তোমরা এখন থেকে তোমাদের মতো করে কাটাকাটি করে নিবা, এই যে 0 দিয়ে এটাকে 0 দিয়ে কাটবা, এটাকে তাহলে হচ্ছে 5 দিয়ে কাটবা, এটাকে 5 দিয়ে কাটলে কত থাকে 22, এটাকেও 5 দিয়ে কাটবা, তাহলে কত, এটা হচ্ছে 61, 22/61 এরকম একটা মান করলে তোমরা মোটামুটি পাবা। এরকম না, কোথায় এলোমেলো করলাম, ও এখানে একটা 11 আছে, 22 11 আর এদিকে 61, এইভাবে ক্যালকুলেশন করে নিও, কাছাকাছি মানই পাবা। এখানে আছে কত 4, তুমি ক্যালকুলেশন করে যে মানটা পাবা সেটা দেখবা যে ওই খুব কাছাকাছি মান আসছে। আর এখানে এই অপশনগুলো একটু দূরে দূরে দেওয়া আছে, 1 2 4 8, একটু গ্যাপ রাখা আছে, মানে এরকম কাছাকাছি দেওয়া না যে একটা 4, একটা 4.1 4.2 বা 3.9 3.8 এরকম দিলে দেখা যাচ্ছে ক্যালকুলেশন একটু বেশি করতে হতো। এরকম দরকার নেই, এরকম দরকার হবে না ইনশাআল্লাহ। এরপর দেখো আরেকটা বলছে 19 নম্বরে, দেখো বলছে যে 100 ওয়াটের একটা বাল্ব প্রতিদিন 10 ঘন্টা চলছে, তাহলে এপ্রিল মাসে কত চলবে, তাহলে এপ্রিল মাস মানে কত দিন, এপ্রিল মাস মানে আমাদের 30 দিনের মাস, তাহলে এটা হচ্ছে 30, প্রতিদিন 10 ঘন্টা করে চলছে, তাহলে কি পরিমাণ এনার্জি বাই হয় আমরা জানি, এটা হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ারে বের করতে হয়। তাহলে দেখো এটা ওয়াটে দেওয়া আছে, তাহলে ওয়াটে দেওয়া থাকলে হবে না, আমাদের হিসাবটা রাখবো হচ্ছে কিলোওয়াটে, তাহলে 100 ডিভাইডেড বাই হচ্ছে ডিভাইড বাই হচ্ছে কত, তাহলে 1000। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কিলোওয়াট, আর কতটুকু আওয়ার, তাহলে কিলোওয়াট এর সাথে কি আওয়ার লাগে, কত আওয়ার, তাহলে দেখো কত আওয়ার বলছে 10 ঘন্টা করে। হ্যাঁ, তাহলে ডেইলি 10 ঘন্টা যদি হয়, 10 ঘন্টা ইন্টু কত, এপ্রিল মাসের জন্য তাহলে 30 দিন, তাহলে এটা হচ্ছে 30 দিনে 10 ঘন্টা করে, তাহলে এই পরিমাণ হচ্ছে আওয়ার, তাহলে এইটা কিলোওয়াট আওয়ার। তাহলে এরকম যখন করে দিবা এই অ্যান্সারটা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ব্যয়িত শক্তির পরিমাণ। আচ্ছা, একজন লিখছো যে হ্যাঁ, অ্যান্সার না দিলে বেশি ভালো। এখন কথা হচ্ছে তোমরা লাইভে তো অনেকেই থাকো না, তোমরা লাইভে থাকো না দেখে অ্যান্সার গুলো এমন ভাবে রাখি
যেন পরে কেউ যদি দেখতে চাও সেক্ষেত্রে যেন তাড়াতাড়ি দেখে, চাইলে ভিডিওটা যদি ফুল প্লে নাও করতে হয় তোমাদের, তোমরা যেন স্কিপ করে যেতে পারো। আচ্ছা, তাহলে এরপর থেকে আমরা চেষ্টা করবো বলতে রাখবো না তাহলে অ্যান্সার, তোমাদেরকে দু একটা করতে দিব, তোমরা করবা, তারপর অ্যান্সার দিবা। আমি প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন দেখেছিলাম তোমাদের রেসপন্স কম ছিল, তোমরা বেশি জন ছিল না, তো সেই জন্য আমি আসলে আর ওইভাবে ভাবি নাই যে তোমরা এরকম ভাবে ক্লাসে খুব বেশি অ্যাক্টিভ থাকবা বা এরকম ভাবে করবা। আমি ভাবতাম তোমরা হয়তো রেকর্ডেড গুলো পরে দেখে নিবা বা আমরা হচ্ছে পিডিএফ দিলে দেখে নিবা, এই জন্য আমরা হচ্ছে এখানে অ্যান্সার গুলো রেখে দিই যেন সুবিধা হয়। আচ্ছা যাই হোক, তারপর আমরা দেখি এখন তোমাদের সাজেশন থাকলে অবশ্যই বলবা, তোমরা অবশ্যই এখানে বলবা, গ্রুপে বলবা, আমাদেরকে বলবা, জানাবা আমাদেরকে। আচ্ছা, তাহলে এরপর দেখো যে কোন একটি 20 নম্বর কোশ্চেনটা দেখি। এখানে বলতেছে দেখো যে কোন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিটের ক্ষমতা 60 মেগাওয়াট হলে, তাহলে বলছে দেখো 60 মেগাওয়াট হলে উক্ত ইউনিট হতে সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দিয়ে প্রতি সেকেন্ডে কত জুল কাজ করা সম্ভব। তাহলে প্রতি সেকেন্ডে কত জুল কাজ করা সম্ভব সেটাই কি আমাদের ক্ষমতা না বলতো? সরি, সেটাই হচ্ছে যে পরিমাণ আমাদের ক্ষমতা আছে, যেহেতু প্রতি সেকেন্ডে বলা আছে সেটা তো কাজ। আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু জানি হচ্ছে পি ইন্টু টি। তো টিটা তো 1 সেকেন্ডেই বলা আছে, টি যদি 1 সেকেন্ডেই হয় তাহলে আমাদের যে পিটা বলা আছে সেটাই কি ডাব্লিউ না? টি এর মান যদি 1 হয়ে যায়, টি এর মান যেহেতু বলতেছে 1 সেকেন্ড, টি এর মান যেহেতু আমাদের বলছে 1 সেকেন্ড, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু কি? ডাব্লিউটাই হচ্ছে আমাদের পি। তাহলে পিটা কত দেওয়া আছে আমাদের? 60 মেগাওয়াট। তো 60 মেগাওয়াট মানে আমি বলতে পারি যে 60 ইন্টু, আমরা জানি মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, তো এটা হচ্ছে জুলে, যেহেতু আমরা এখন কাজটা বের করছি, তাহলে 60 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। মানে এই কোশ্চেনটা সরাসরি দেওয়া আছে, 60 মেগাওয়াট বলছে এবং এটা প্রতি সেকেন্ডেই বলছে, প্রতি সেকেন্ডেই বলছে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে 60 মেগাওয়াট, অর্থাৎ 60 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। আচ্ছা, একজন লিখছো যে অ্যান্সার গুলো থাকলে পিডিএফ এ পড়তে ইজি হয়। হ্যাঁ, অ্যান্সার গুলো থাকলে পিডিএফ পড়তে ইজি হয়, আবার দেখা যাচ্ছে আমরা যখন সলভ করি আমাদের জন্য ইজি হয়, নিচে অ্যান্সারটা দেওয়া থাকে, বুঝলে, আমাদের বেশি কষ্ট করতে হয় না। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখো যে 21 নম্বর কোশ্চেনটা দেখো যে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল। হ্যাঁ, তাহলে দেখো যে সেম জিনিসটা, তাহলে কিলোওয়াটকে কিসে নিবা? ওয়াটে নিবা। তাহলে দেখো 1 কিলোওয়াট আওয়ার মানে কি? 1 কিলোওয়াট আওয়ার মানে কি? 1 কিলোওয়াট আর হচ্ছে 1 আওয়ার। তাহলে 1 কিলোওয়াট মানে, তাহলে ওয়াটে যদি নিই তাহলে এটা হচ্ছে 1000 ওয়াট। তাহলে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার মানে কত আমাদের? 60 ইন্টু হচ্ছে 60 সেকেন্ড, এই পরিমাণ ওয়াট সেকেন্ড। তার মানে এটা আমরা বলতে পারি যে, তাহলে 60 ইন্টু 60, তাহলে আমাদের 3600 ইন্টু হচ্ছে 1000, এটা করলে তখন তোমরা এরকম মানটা পাবা। সেটা হচ্ছে যে এই নাম্বার যেটা দেওয়া আছে সেটাই ক্যালকুলেশন করে তোমরা জানো, এগুলো ঝামেলার মধ্যে যাবো না। আচ্ছা, এরপর দেখো 22 নম্বরে বলছে যে একটি হিটার 220 ভোল্ট, আচ্ছা, একটি হিটার 220 ভোল্ট লাইন হতে 3 অ্যাম্পিয়ার প্রবাহ গ্রহণ করে। হিটারটি 1 ঘন্টা ব্যবহার করা হলে কত কিলোওয়াট আওয়ার ব্যয় হবে? তাহলে দেখো আমাদের যেহেতু বলছে কতটুকু শক্তি ব্যয় হবে, তাহলে আমরা জানি ডাব্লিউ বের করতে বলছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমাদের? এখানে ভিটা দেওয়া আছে, এই যে ভিটা দেওয়া আছে, এখানে কারেন্টটা দেওয়া আছে, আইটা দেওয়া আছে, আর কতক্ষণ চলছে সেটাও দেওয়া আছে, আমাদের টিটা দেওয়া আছে। তাহলে এখন তোমরা ক্যালকুলেশন করতে পারবে। দেখো ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি ডিভাইডেড বাই 1000 দিয়ে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশনটা তোমরা করে নিও। 1000 করছে কারণ হচ্ছে যে কিলোওয়াটে দেওয়া আছে অ্যান্সারের জন্য 1000 করছে। ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি দিয়ে তোমরা যেটা করবা সেটাকে 1000 দিয়ে ভাগ করে দিবা। ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি করবা, ভিআইটি করে যা হবে, এই ভিআইটি যদি করো তখন কত থাকবে আমাদের? তখন তো আমার জাস্ট হচ্ছে তোমার ওয়াট আওয়ারে থাকবে। তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই তখন কি পাবো আমরা? তখন পাবো হচ্ছে কিলো ওয়াট আওয়ার। যাক, এটা করে নিও। এরপরটা দেখো 23, এটা বলছে যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে ভাই অ্যামিটার। এটা আমরা আগেও দেখছি। 1 ইলেকট্রন ভোল্টের মান কত? এগুলো আগের ক্লাসে আমরা দেখছি যে 1.6 × 10⁻19 জুল। এটা হচ্ছে 1 নাম্বারটা, নিচে দেওয়া আছে অ্যান্সার। একজন লিখছো যে ভাইয়াদের তো একটু কষ্ট দিতেই পারে, আর কষ্ট। আচ্ছা যাই হোক, এরপর তাহলে আমরা দেখো আমরা কত নম্বর কোশ্চেনটা যাবো? আমরা যাই হচ্ছে 25 নাম্বারটাই। এটা বলছে দেখো
যে 6 ওহম রোধের একটা তারকে টেনে 3 গুণ লম্বা করা হলো, 3 গুণ যদি লম্বা করা হয় তারটির পরিবর্তিত রোধ কত হবে? তাহলে আমরা একটা ইকুয়েশন দেখছি একদম শুরুতেই যে আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে এল, দৈর্ঘ্যের সাথে রোধটা সমানুপাতিকভাবে বাড়ে। ওকে, আচ্ছা এটার জন্য আমরা একটু বড় করে যদি দেখতে চাই তখন দেখো একটু বড় করে ক্যালকুলেশনগুলো করতে হবে। তখন এই একদম বেসিকে যদি তোমরা যেতে চাও তখন এরকম ভাবে করতে হবে যে R1 ইকুয়াল টু তাহলে হচ্ছে রো তোমার হচ্ছে L1 ডিভাইডেড বাই A1 দিয়ে আবার তখন করবা R2 ইকুয়াল টু রো L2 ডিভাইডেড বাই A2 দিয়ে একই তার, যেহেতু এটা তো চেঞ্জ হচ্ছে না, মানে A ইন্টু L যেটা সেই ভ্যালুটা চেঞ্জ হবে না, তো এখান থেকে তোমরা আলটিমেটলি হচ্ছে L2 টা ক্যালকুলেট করতে পারো। তো যাই হোক, এটা ক্যালকুলেট করার পর যে ভ্যালুটা আসবে তোমরা চাইলে বাসায় ক্যালকুলেশন করে দেখতে পারো, আমরা ঝামেলা করছি না। আমরা এখন করব যে যতগুণ লম্বা করছে সেটাকে স্কোয়ার করে R1 দিয়ে গুণ করে দেবো, এটা করলে আমাদের শর্টকাটেই হয়ে যাবে। তাহলে দেখো কত গুণ লম্বা করছে, এটা 3 গুণ লম্বা করছে না? তাহলে এখানে যে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করো এই ক্ষেত্রেই সহজ হবে। এই কোশ্চেনটা অনেকবার দেয়, তো এই শর্টকাটটা মনে রাখো তোমরা যে পরিবর্তিত রোধ কত হবে। তাহলে R2 ইকুয়াল টু এটা হচ্ছে n স্কোয়ার ইন্টু আমাদের আগের যে রোধটা ছিল সেটা অর্থাৎ R1, তাহলে n স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার ইন্টু আগের রোধটা ছিল আমাদের হচ্ছে 6, এটা করলে তোমরা পাবা হচ্ছে অ্যান্সার 54। অনেক অ্যান্সার দিয়ে দিস অলরেডি। আচ্ছা এরপর দেখো 26 নম্বর বলছে যে একটি 60 ওয়াট বাতি 5 মিনিট জ্বললে বিদ্যুৎ শক্তির পরিমাণ কত জুল হবে? তাহলে 60 ওয়াট, এটা যেহেতু জুলেই চাইছে আমাদের এসআইতে নরমালি বের করতে বলছে, তাহলে 60 ওয়াটেই রাখছে, এটা 60 ওয়াট 5 মিনিট জ্বলছে, 5 ইন্টু 60 সেকেন্ড, পরিমাণ ওয়াট আর এই পরিমাণ হচ্ছে সেকেন্ড, দিয়ে টোটালি আমাদের অ্যান্সার হচ্ছে 18,000 জুল। আচ্ছা এরপর আরেকটা দেখো 27 নম্বর কোশ্চেনটা বলছে, এই কোশ্চেনটা কিন্তু আরো অনেক ভার্সিটিতে রিপিট হয়েছে। হ্যাঁ, আমরা একটা রাখছি সামনে মনে রাখি না, কিন্তু এরকম কোশ্চেন আমাদের আরো কয়েকটা কৃষি ইউনিভার্সিটিতে রিপিট হয়েছে। দেখো এটা বলছে যে 1 ঘন্টায় একটি 250 ওয়াট টিভি সেট চললো, তো এটা যদি চলে, আর আরেকটা বলছে 10 মিনিট একটা ইস্ত্রি, এটা হচ্ছে 1200 ওয়াট, এই ক্ষেত্রে কোনটা বেশি শক্তি ব্যবহার করবে? এটা তোমরা বের করবা। তাহলে প্রথম ক্ষেত্রে যদি বের করো একটা বের হবে, পরের ক্ষেত্রে আরেকটা, দুটা বের করে তখন তোমরা কম্পেয়ার করবা। তাহলে টিভি যে শক্তিটা ব্যয় করতেছে কত কিলোওয়াট আওয়ার, তাহলে দেখো 250 ওয়াট, তাহলে এটা যদি কিলোওয়াটে বের করি তাহলে 250 ডিভাইডেড বাই হচ্ছে 1000, এই যে কিলোওয়াটে বললাম, ইন্টু আওয়ার কত বলছে, এটা ব্যবহার করতে বলছে 1 ঘন্টা, তাহলে ইন্টু 1, তাহলে এটা একটার জন্য, এইটা টিভির জন্য, আরেকটা বলছে হচ্ছে ইস্ত্রির জন্য, তাহলে সেটা কত বলছে 10 মিনিটে 1200, তাহলে ওটার জন্য যদি আমাদের ইস্ত্রিটার জন্য যদি আমরা হিসাব করি তাহলে সেটার জন্য কত হবে, সেটা হচ্ছে যেহেতু ওয়াটে দেওয়া আছে, আমরা কি কিলোওয়াট আওয়ারে জানি হিসাব, তাহলে কিলোওয়াটে যদি বের করি তাহলে যে 1200 ডিভাইড বাই কত করে দিব, যে 1000, তাহলে এটা কিলোওয়াটে গেল, ইন্টু আওয়ারে যদি বলতে চাই, যদি 10 মিনিট বলছে তো এইটা ডিভাইড বাই হচ্ছে কত 60, তাহলে এটা হচ্ছে আওয়ার। হ্যাঁ, তাহলে এখন এই যে এটা গুণ করবা আর ওটা গুণ করবা, এইটা তোমরা গুণ করে নেবে, এটা গুণ করে নেবে, নিয়ে বলছে এখানে যে N1 টা বেশি, মানে টিভির ব্যাপারটা বেশি, টিভির এই মানটা বেশি হচ্ছে। এখানে দেখেও আন্দাজ করা যাচ্ছে নিচের মানগুলো অনেক বড় বড় আছে, নিচে আবার 60 দিয়েও এরকম গুণ করা আছে, তাহলে এখানে আমাদের হচ্ছে আমার টিভি যেই শক্তিটা ব্যবহার করছে সেটাই আমাদের বেশি, তার মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের এ। তোমাদের কি ক্যালকুলেশন করতে অসুবিধা হয়? অনেকগুলো কোশ্চেন আছে দেখে ক্যালকুলেশন আমরা করছি না, এই ক্যালকুলেশন গুলো তোমরা করতে পারবা। তাছাড়া এই ক্যালকুলেশন গুলো যে গুণ ভাগ গুলো আছে এইগুলো ক্যালকুলেশন করে অনেক কাছাকাছি মানে যাওয়া যায়। এরপর দেখো 28 নম্বর কোশ্চেনে বলছে যে কোন যন্ত্রের সাহায্যে বিভব পতন পদ্ধতিতে বিভব পার্থক্য ও তড়িৎচালক শক্তি পরিমাপ করা যায়। ভাই এটাও থিওরিটিক্যাল কোশ্চেন, এটা হচ্ছে পোটেনশিওমিটার। এরপর দেখো বলছে যে 29 নম্বর কোশ্চেন, একটি কোষের তড়িৎচালক শক্তি বলছে 1.5 ভোল্ট, অর্থাৎ ই এর মানটা আমাদের বলে দেওয়া আছে, ই এর মানটা বলছে, এবং এটার অভ্যন্তরীণ রোধ যেটা সেটা হচ্ছে 2 ওহম, এবং প্রান্তদ্বয় কত বলছে 10 ওহম একটা রোধের সাথে কানেক্টেড বলছে। আচ্ছা
তো সেক্ষেত্রে বলছে তড়িৎ প্রবাহ কত হবে। তো নর্মালি আমরা আই ইকুয়াল টু জানি হচ্ছে ই ডিভাইড বাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, মানে মোট তুল্য রোধটা কত সেটা। তাহলে দেখো এখানে ইটা বলছে, ইটা আমাদের বলছে হচ্ছে 1.5, আর ইকুইভ্যালেন্ট কত দেখো অলরেডি প্রান্তদ্বয় যেটা আমাদের এই কোশ্চেনটা যদি আমরা এভাবে দেখতে চাই, তাহলে দেখো এই যে আমাদের যে তড়িৎচালক শক্তি যে সোর্সটা লাগানো আছে ইটা, এটার সাথে বাইরে একটা রোধ আছে, কোন একটা রোধ, এবং সেই রোধের মানটা আমাদের বলছে হচ্ছে 10 ওহম। বাইরে যে রোধটা লাগানো আছে দুই প্রান্তে সেটা হচ্ছে 10 ওহম, আর এটার মধ্যে যে রোধটা আছে এই ই এর সাথে এই বর্তনী যে রোধটা সেই ছোট আরটা, এবং এটা বলছে হচ্ছে আমাদের 2 ওহম। এই ছোট আর যেটা এটা বলছে আমাদের 2 ওহম। তাহলে আমরা জানি যে এরকম সার্কিট থাকলে আমাদের এই যে তোমার হচ্ছে এই ই এর সাথে যে রোধটা, এটাকে আমরা চাইলে এখানে সিরিজে দেখাতে পারি। আর উপরে অলরেডি একটা ছিল 10 ওহমের একটা রোধ ছিল, তাহলে এখানে একটা রোধ 10 ওহমের ছিল, আর এখানে যে ই এর সাথে যে আরটা এটাকে আমরা ভেঙে দিলে সিরিজে দেখাতে পারি। তাহলে এখানে ছিল আমাদের হচ্ছে 2 ওহম। তাহলে সিরিজে যখন থাকে তখন কি তুল্য রোধটা যোগ হয়ে যায়। তো 10 আর 2 কত হবে বলো তো? 1.5 ডিভাইড বাই, তার মানে হচ্ছে 10 আর 2 12, 1.5 ডিভাইড বাই হচ্ছে 12। এটা ক্যালকুলেশন করে যা হবে তাই। তোমরা লিখছো যে ভাই ক্যালকুলেশন পারি, আমি ক্যালকুলেশন দেখাবো না। 0.125, তাহলে 0.125 কোনটা? এই নাম্বার। আচ্ছা, এরপর আরেকটা দেখো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, মানে একটু বোঝার মতো কোশ্চেন আর কি। একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে এই পরিমাণ রোধ আছে, বলতেছে চতুর্থ বাহুর রোধের সাথে কত মানের একটা শান্ট যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় ফিরে আসবে। তাহলে দেখো আমাদের রোধ দেওয়া আছে এরকম যে একটা দেওয়া আছে 10, 5, 8, একটা হচ্ছে 12। আমরা এটা হচ্ছে বোর্ডে করব, এই কোশ্চেনটা আমরা বোর্ডে সলভ করব। এটা হচ্ছে 30 নম্বর কোশ্চেন। তোমাদের এখনো কোশ্চেন দেখতে হবে না, হ্যাঁ, আমি মুখে মুখে বলে দিচ্ছি, আমি কোশ্চেন সলভ করার পরে আবার ওই জায়গায় যাব। আচ্ছা, তো দেখো আমাদের হুইটস্টোন ব্রিজের এই ম্যাথটাই বলা ছিল এরকম যে একটা রোধ এরকম প্রথম রোধ বলছিল যে 10 ওহম, এবং তারপরটা বলছে হচ্ছে 5 ওহম, তারপরটা বলতেছে হচ্ছে 8 ওহম, এবং তারপরটা বলতেছে লাগানো আছে হচ্ছে 12 ওহমের একটা রোধ লাগানো আছে। এই রোধটা এখানে লাগিয়ে রাখা আছে, এবং বলতেছে যে এখানে এটা থাকলে কি হবে নাকি চেঞ্জ করতে হবে। এটা থাকলে হবে না, থাকলে তো আর চেঞ্জ করার কথা বলতো না। তাহলে এটা দেখো, এটা কি দেওয়া আছে আমাদের? পি দেওয়া আছে, আমাদের কিউ দেওয়া আছে, আমাদের আর দেওয়া আছে, এবং এস টা এখানে একটা দেওয়া আছে। তাহলে আমরা যে আরেকটা এস বেরবো সেটাকে এস প্রাইম বলি। তাহলে আমরা একটা ইকুয়েশন জানি যে পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইড বাই এস। যেহেতু আমরা এস টা বের করছি, এস প্রাইম বলি তাহলে এটাকে, হ্যাঁ। তো এরকম যদি বলি তাহলে সেই এস টা কত হবে সেই এস টা তোমরা ক্যালকুলেশন করতে পারবা। এস টা ক্যালকুলেশন করলে এরকম, আমি এখানে দেখে বসাচ্ছি, সেই এস টা হচ্ছে 4 ওহম। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সারটা আসা উচিত ছিল 4 ওহম। আমাদের চতুর্থ বাহুতে যদি 12 না থেকে যদি 4 থাকতো, এই চতুর্থ বাহুতে যদি 12 না থেকে, এই যে এখানে যে 12টা রাখা আছে, এই 12টা না থেকে এখানে যদি আমাদের 4 ওহমটা বানানো যায়, সেই ক্ষেত্রে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে দেখো 12টাকে কমিয়ে 4 নিয়ে যাইতে হবে। 12টা হচ্ছে 8 ওহম একটা শ্রেণীতে অ্যাড করে দিলেই হয়ে যাইতো, কিন্তু যেহেতু এখানে বলছে যে 4 লাগবে, আমি দেখতেছি 4 হইলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে, 12 হওয়ার জন্য সাম্যাবস্থায় নাই। তো আমরা চাচ্ছি রোধটা কমাইতে। তো আমরা জানি রোধ যখন প্যারালালি থাকে তখন তুল্য রোধটা কমে যায়। দুইটা রোধ যদি প্যারালালি থাকে তখন তুল্য রোধটা কমে যায়। দুইটা রোধ যদি আগে যেই রোধটা ছিল সেটা আমাদের হচ্ছে 12 ওহম, আর নতুন কত ওহম রোধ লাগাইতে হবে প্যারালাল আমি জানি না, সেটা আমি ধরলাম হচ্ছে এক্স। তাহলে দেখো আগে আমাদের ছিল 12 ওহম একটা, ওই বাহুটাতে ছিল 12 ওহম। আচ্ছা, আমি একটু ভালো করে দেখাই। তাহলে দেখো আমাদের যে বাহুটা ছিল সেই বাহুটাতে আমাদের 12 ওহমের একটা রোধ ছিল, এখানে এখানে ছিল 12 ওহমের রোধ চতুর্থ বাহুতে। কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের যদি 4 ওহম হয় এই জায়গাতে, তাহলে আমাদের ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তাহলে বুঝতেছি যে 12-র সাথে কোনো একটা রোধ আমার প্যারালালি লাগাইতে হবে, কারণ প্যারালাল লাগালে কেবল রোধটা কমানো সম্ভব। এই রোধটা কত লাগাইতে হবে আমি জানি না,
কিন্তু এটা জানি যে এই সবগুলো মিলায় আমার যে রোধটা বানাইতে হবে সেটা বানাইতে হবে হচ্ছে আমাদের 4 ওহম, অর্থাৎ প্যারালালে যে রোধটা, এটাকে আমাদের তাহলে আরপি বলতে পারি, যে প্যারালালে যে রোধটা সেটা 4 ওহম আমরা জানি। তাহলে এটা যদি আমাদের R1 ধরি, বা এটা যদি এক্স তো দেওয়া আছে এটা অলরেডি, তাহলে এটা যদি R1 ধরি বা এটা আমাদের যদি R2 ধরি আমাদের ইকুয়েশনের মতো করে, তাহলে কিভাবে লিখতে পারি? আমরা এটা তো জানি যে 1/Rp দ্যাট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। আচ্ছা, এরকম ইকুয়েশন আমরা জানি। তো এটা যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে এখানেই তো আমাদের হচ্ছে এটা কি এসছে, আচ্ছা 1/Rp, এটা হ্যাঁ 1/Rp। তাহলে দেখো এখানে এই 1/Rp যেটা, সেটা তো আমাদের 4, যে 4টা হইতে হতো এইটা, আর 1/R1 কত দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 12, প্লাস 1/R2, R2 এটা আমরা জানি না, এটাই হচ্ছে আমাদের x, এটাই বের করতে হবে যে কত ওহমের রোধ লাগাইতে হবে, এখানে হচ্ছে তাহলে x। তাহলে এরপর থেকে তোমরা যদি x এর ভ্যালুটা ক্যালকুলেট করতে চাও, আচ্ছা তোমরা যদি x এর ভ্যালু ক্যালকুলেট করতে চাও তাহলে কিভাবে বের করবা? যে 1/x টাকে একদিকে রেখে দিবা, 1/x একদিকে রেখে দিলে কি থাকবে? তাহলে আমাদের 1/4 মাইনাস 1 হচ্ছে 12। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন করে দিই। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? এটা লসাগু হয় হচ্ছে 12। তাহলে এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 3 মাইনাস এখানে থাকে হচ্ছে 1, তাই না? তার মানে এখানে থাকে হচ্ছে 2/6, সরি 3, এটা কি ঠিক লিখলাম আমি? আচ্ছা 4 আর 12 না, লসাগুটা হচ্ছে আমাদের 12। তাহলে 3, কোথাও কি এলোমেলো করলাম? কিছু মুছে দিই। অ্যান্সারটা কি 1/6 আসা উচিত না? যে এখানে দেখো অ্যান্সার কত বের করছে, একদম 6 বের করছে না? তাহলে 1/6 তো আসা উচিত ছিল এই জায়গায়। আমাদের কোথায় ভুল করলাম? তোমরা কি দেখো তো ভাই কোথায় এলোমেলো করছে? 12, 4, 3, 3 minus 1, 2/12। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা হচ্ছে যেটা 30 নাম্বার, এটা তোমরা একটু দেখো কোথায় এলোমেলো হচ্ছে, একটু ঠিকঠাক করে আমাকে একটু জানাও, হ্যাঁ, যে কোথায় আমি ক্যালকুলেশনে ভুল করলাম, একটু তোমরা করতে পারলে আমাকে জানাও। ও সরি 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 সরি, এই যে ইস, আমি একবার ক্যালকুলেশন করে বসাতে যেয়ে ভুল করছি, এই দেখো, সরি সরি সরি। হ্যাঁ, যে কে কমেন্ট করছো আপু, ঠিকঠাক লিখছো, এই যে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই তো হয়ে গেছে অলরেডি। দেখো যে 3 - 1 কত? তাহলে আমাদের হচ্ছে 2/12 না, 2/12 মানে কত? এটা হচ্ছে 1/6। অর্থাৎ আমাদের এই যে এটা দেখো, তার মানে 1/x, যেটা 1/x টাই হচ্ছে আমাদের 1/6। তাহলে উল্টায় দিলে কত আসে? x is equal to 6। এই যে আমি এখানে মানে 3 - 1 এটাকে 2 ধরে একদম 2 দিয়ে 12 কে কেটে আমি একদম 6 যেটা হয় সেটা একদম নিচে ধরে ফেলছিলাম, দিয়ে ঝামেলায় পড়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমাইয়া আক্তার স্নেহা আপু লিখছো যে আপনি যে 2/6 লিখছেন ওখানে 2/12 হবে। হ্যাঁ আপু, থ্যাংক ইউ যারা জানাইছো এরকম করে এলোমেলো কোনটা ছিল, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে দেখো 30 নাম্বারটা কি বুঝতে পারলা? আশা করছি বুঝতে পারছো সবাই। তাহলে যখন দেখবো যে আমাদের যেটা দেওয়া আছে 4 নাম্বার বাহুতে তার চেয়ে যেটা বের করে যদি কম হয়, যে আমরা দেখছি যে ওই রোধে হচ্ছে না, আমরা যেমন এটাতে দেখলাম যে আমাদের ওখানে লাগতো হচ্ছে 4, আমাদের লাগতো 4 কিন্তু দেওয়া আছে হচ্ছে 12, তার মানে কমাতে হবে। তখন আমরা দেখতেছিলাম যে প্যারালাল একটা রোধ অ্যাড করতে হয়, দিয়ে ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হয় এরকম ভাবে, যেটা আমাদের কাঙ্ক্ষিত ডিজায়ার্ড সেটা হচ্ছে 1/4 রাখতাম, ডিভাইডেড বাই 1/12 রেখে দিতাম, প্লাস 1/x আমাদের আননোনটা রেখে দিতাম, যে প্যারালালে কত যুক্ত করতে হবে এটা রেখে দিয়ে আমরা x এর ভ্যালুটা বের করতাম। যেমন এখানে আমাদের x এর ভ্যালু বের করে এটা আসছে হচ্ছে 6। তাহলে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দিলেও দিতে পারে। হ্যাঁ, এগুলো কোশ্চেন তোমরা তাহলে ইনশাআল্লাহ সলভ করতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে 30 নাম্বারটা হয়ে গেল। আমরা এরপর যদি 31 নাম্বারটায় যাই, এখানে দেখাই
কোশ্চেন দেখতে না পেলে আমাকে বলবা। আমাদের কোশ্চেন খুব বেশি নাই, হ্যাঁ এরপর কোশ্চেন খুব বেশি নাই, কারণ অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলছি। তাহলে 31 নম্বরে দেখো এটা বলছে যে, কালারটা চেঞ্জ করি, 31 নম্বরে বলছে মনে নেই, তাহলে 31 নম্বর এটা বলছে যে একটি 120 ওয়াট 60 ভোল্ট, একটি 120 ওয়াট 60 ভোল্ট বাতিকে 220 লাইনে লাগানো হলো। পূর্ণ উজ্জ্বলতা জ্বলার জন্য বাতির সাথে শ্রেণী সমবায় কত রোধ লাগাতে হবে, এত হিসাব বাদ রোধ বের করতে বলছে, আর বের করবা, আর ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি বের করে যাওয়া হবে। তাই এখানে অ্যান্সার আসছে যে হচ্ছে 30 ওহম। 30 ওহমের কাছাকাছি কোনো অ্যান্সার নাই, তাই এখানে বলে দিচ্ছে যে সঠিক উত্তর নাই, কাছাকাছি উত্তর দেওয়া হলো, এই জন্য 40 ওহমটা রাখছে। এরপর দেখো 32 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, এটা বলতেছে যে 20 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধ একটা শান্ট জুড়ে দিলে মোট প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এরকম কোশ্চেন গুলো ক্যালকুলেটর দিলে ভালো হয়, তবে ক্যালকুলেটর না দিয়েও দিতে পারে। কোশ্চেন কি দেখা যায়? শান্ট কি কেউ কি কমেন্ট করতে পারবা? শান্ট কি বলতো? আচ্ছা তাহলে বলছে দেখো 20 ওহম রোধের একটা গ্যালভানোমিটার, তাহলে আমাদের একটা গ্যালভানোমিটার আছে, এই গ্যালভানোমিটারের যে রোধটা সেটা বলতেছে যে 20 ওহম, হ্যাঁ, এবং এটার সাথে একটা শান্ট অ্যাড করতে বলছে, এবং বলছে যে কত রোধের শান্ট হলে শান্টের রোধটা কত, এসটা বের করতে বলছে। আচ্ছা একজন কমেন্ট করছো যে ক্ষুদ্র মানের রোধ, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো গ্যালভানোমিটারটা কি একটা খুবই সূক্ষ্ম সুবেদী একটা বৈদ্যুতিক যন্ত্র, এটার কাজ হচ্ছে অল্প একটু কারেন্ট পাইলে একটা বিক্ষেপ দেওয়া, কিন্তু এর মধ্যে কোনো কারণে যদি অনেক বেশি কারেন্ট চলে যায়, এর মধ্যে যে কারেন্টের পরিমাণটা যে এটা যদি অনেক বেশি হয়ে যায় তখন এই ডিভাইসটা নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, হ্যাঁ। তো এটার মধ্যে যেন অনেক বেশি কারেন্ট না যায়, এজন্য আমরা এটার সাথে প্যারালালি একটা খুবই অল্প মানের একটা রোধ অ্যাড করে দিই। এই যে প্যারালালি একটা অল্প মানের রোধ অ্যাড করে দিই, এটাকে আমরা বলতেছি হচ্ছে শান্ট। আমরা অল্প মানের রোধটা কেন অ্যাড করি, কারণ অল্প মানের রোধ অ্যাড করলে ওর মধ্যে কি কারেন্টটা বেশি যাবে না, এর মধ্যে প্রভাব আমি ধরলাম হচ্ছে ধরো আইএস। এই তো একজন লিখছে ভাইয়া প্লিজ আর একটু জুম করলে ভালো হয়। হ্যাঁ আমি জুম করে দেখাচ্ছি, আচ্ছা তাহলে আমি পিডিএফটাই চলে যাই। আচ্ছা আমাদের কোশ্চেনটা কত ছিল এখানে? কোশ্চেনটা ছিল হচ্ছে 32, হ্যাঁ। আচ্ছা এবার কি জুম ঠিক আছে? জুম ঠিক না থাকলে বলো আমাকে। কোশ্চেন 32, হ্যাঁ জান্নাতুল মাওয়া আনিকা আপু কমেন্ট করছো সমান্তরালে যুক্ত ক্ষুদ্র মানের রোধ, হ্যাঁ সমান্তরালে যুক্ত ক্ষুদ্র মানের রোধ, যেটা আমাদের হচ্ছে গ্যালভানোমিটারকে অতিরিক্ত কারেন্ট ফ্লো থেকে বাঁচায়। ওর মধ্যে অতিরিক্ত কারেন্ট ফ্লো হলে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, হ্যাঁ। ওটা থেকে বাঁচানোর জন্য আমাদের যে রোধটা ইউজ করা হয় প্যারালালি, সেটাই হচ্ছে আমাদের শান্ট, আর শান্টের মানটা খুব কম হয়। আচ্ছা এইটা হচ্ছে আমাদের 32 নম্বর কোশ্চেনটা, তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে দেখো এই কোশ্চেনটা মনে রাখবা তোমরা যে আই জি ডিভাইডেড বাই আই দ্যাট ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি। তাহলে এই কোশ্চেনটা যদি মনে থাকে তাহলে দেখো শান্ট জুড়ে দিলে মোট প্রবাহ 10% যেন গ্যালভানোমিটারের মধ্যে যায়। তাহলে গ্যালভানোমিটার প্রবাহ হচ্ছে মোট যে প্রবাহটা আই সেটা 10%। তো তখন এরকম ভাবে লিখতে হয় যে হচ্ছে এই আই জি ডিভাইডেড বাই যেটা সেটা ধরো 10%, তাহলে কত হয় 10% হলে কত হয় 0.1। এই সম্পূর্ণ আই জি ডিভাইডেড বাই আই, এটার ভ্যালু হচ্ছে 0.1, তাহলে 0.1 দ্যাট ইকুয়াল টু কত বলতে পারবো এস ডিভাইডেড বাই এস প্লাস জি। তার মধ্যে আমি কিসের মান জানি না, আমি হচ্ছে এস এর মানটা জানি না, তাহলে এসটা রেখে দিব, এখানেও এসটা রেখে দিব, প্লাস জি কত মানের সেটা দেখো বলে দিচ্ছে, এটা বলতেছে হচ্ছে 20 ওহমের রোধ, এটা হচ্ছে 20। তাহলে এখানে আমাদের সবই দেওয়া আছে, এসটা আননোন, তাহলে এসটা ক্যালকুলেশন করবো, এখানে আমাদের ক্যালকুলেশনটাও দেওয়া আছে। আর কয়টা কোশ্চেন আছে ভাই? এখানে আর বেশি কোশ্চেন নাই, হ্যাঁ। আর এটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরপর দেখবা যে আমাদের যেই আরেকটা অধ্যায় যে হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, ওটাতেও খুব বেশি কোশ্চেন, ওটাতে অল্প কোশ্চেন আছে, এটাতে আরো কয়েকটা আছে, আর এর মধ্যে অলরেডি অনেকগুলো করছি আমরা, আর সময় নেব না। দেখো এরপর তাহলে যদি 33 নাম্বারটা দেখি, তো 33 নম্বর বলছে দেখো যে একটি হুইস্টন ব্রিজের ওই যে সেম চতুর্থ বাহুতে কত ওহমের রোধ লাগবে, জাস্ট এসটা বের করে দিলে আমাদের ম্যাথটা শেষ।
33 নম্বর তোমরা বের করে কমেন্ট করে আমাকে জানাও। হ্যাঁ, আমি নতুন কোশ্চেনে চলে যাই। এরপর একটা বলছে যে একটি হুইটস্টোন বাহুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাহুতে রোধ যথাক্রমে 2, 4, 16 হলে চতুর্থ বাহুর রোধটা কত হবে? এখানেও সেম কোশ্চেন। দেখো এটা যে SAU এই ইউনিভার্সিটিতে আসছে। হ্যাঁ, একজন লিখছো যে S ইকুয়াল টু R ডিভাইডেড বাই N মাইনাস 1, এভাবে হবে না? হ্যাঁ, এভাবে হবে। তুমি N এর মানটা তাহলে 0.1 বসাবা, বসে করতে পারো, শর্টকাট দিয়ে করতে পারো। বাট আমরা যেটা দেখলাম ওটা হচ্ছে একদম বেসিক ইকুয়েশন থাকার পর ওখান থেকে একটা লাইন সিম্পলিফাই করার পর ওই লাইনটা পাওয়া যায়। শর্টকাট অনেক সময় অনেকে ভুলে যায়। একই কথা, তুমি ক্যালকুলেশনটা করলে এই মানটাই পাবা। আচ্ছা, তারপর ক্যালকুলেশনটা করে দেখো। হ্যাঁ, মানগুলো বসে দেখো যে মিলতেছে কিনা। মিললে হয়ে গেল। তারপর দেখো যে এই কোশ্চেনটা আবার বলছে যে শান্ট কি। তাহলে শান্ট আমরা দেখলাম, শান্ট হচ্ছে খুবই অল্প মানের একটা রোধ, খুবই নিম্নমানের একটা রোধ, যেটা হচ্ছে গ্যালভানোমিটারকে অনেক বেশি কারেন্ট ফ্লো থেকে বাঁচায়। এটা একটা দেখলাম। এরপর একটা বলতেছে দেখো যে বাড়ির মেইন মিটারে এত অ্যাম্পিয়ার এত ভোল্ট চিহ্নিত করা আছে, 60 ওয়াটের কয়েকটি বাতি ওই বাড়িতে নিরাপদে চালানো যাবে। আমরা দেখছিলাম যে আমরা পি আর আই যদি পি বের করতে চাই তাহলে কি করবো? আই আর ভি গুণ করে দেবো, ভি আর আই গুণ করে যা পাবো সেটাকে আমি যদি ওই কত ক্ষমতার বলছে 60 ওয়াটের বলছে, একটা ম্যাচ ছিল আগে 40 ওয়াটের, ওটাতে করছিলাম যে ডিভাইডেড বাই, তখন 40 করছিলাম, তাহলে ওটা ডিভাইডেড বাই 60 করে দিব, ভি আর আই গুণ করে 60 দিয়ে ভাগ করে দিব। তাহলে এটা করলে অ্যান্সারটা এখানে করছে 55টি। যাক, এটা অ্যান্সার, এটা আগে করা হয়েছে আমাদের। এরপর দেখো 37 নাম্বারটা যদি আমরা দেখি, এটা বলতেছে দেখো একটি বৈদ্যুতিক বাল্বে এত ওয়াট এত ভোল্ট লেখা থাকলে এর মধ্যে দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে কি দেওয়া আছে? এখানে দেওয়া হচ্ছে পি দেওয়া আছে আর ভি দেওয়া আছে, আর লাগবে হচ্ছে কারেন্ট। আমরা ইকুয়েশনটা একটু আগে দেখলাম যে পি ইকুয়াল টু ভি ইন্টু আই। আমরা ইকুয়েশন দেখছি পি ইকুয়াল টু ভি ইন্টু আই, তাহলে ভি ইন্টু আই গুণ করে দিবা। এরপর আরেকটা ম্যাথ, এটাতে বলছে একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 10, 5, 8 আর 12 মানের রোধ আছে। চতুর্থ বাহুর সাথে প্যারালাল সংযোগে কত মানের একটা শান্ট যুক্ত করলে বৃষ্টি সাম্য অবস্থা প্রাপ্ত হবে? তার মানে এখানে এসটা বের করছে, এস বের করে দেখো পাইছে হচ্ছে 4, আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 12, তার মানে 12 থাকলে হবে না, আমাদের লাগবে হচ্ছে 4। তাহলে সেই ক্যালকুলেশনটা কিভাবে করবো? যে 1 ডিভাইডেড বাই 4, যেহেতু আমাদের 4 লাগবে, কাঙ্ক্ষিতটা আমাদের 4টা রাখলাম, 1 ডিভাইডেড বাই 12 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স। এখান থেকে তোমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করবে। এক্স এর ভ্যালু ক্যালকুলেট করলে এখানে পাবা হচ্ছে 6। আচ্ছা, এরপর দেখো এটা বলছে যে 39 ঘন্টায় একটি 250 ওয়াট টিভি সেট বা 10 মিনিটে একটা 1200 ওয়াট ইস্ত্রি কোনটি বেশি শক্তি ব্যয় করবে? এই কোশ্চেন আগে ছিল, বাউতে পড়ছিল, বাকরিবিতে পড়ছিল, এই কোশ্চেনটা তোমরা সলভ করছো আগে। এরপর দেখো 40 নম্বরে বলতেছে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাণ নির্ণয় করা যায়, তার নাম কি? তার নাম হচ্ছে গ্যালভানোমিটার। আমরা একটু আগে গ্যালভানোমিটারের দেখলাম যে শান্ট লাগে ওটার সাথে। আচ্ছা, এরপর একজন লিখছো যে 60 ওহম, ফারহান হোসেন আজমাইন। হ্যাঁ 60 ওহম, ওটা হ্যাঁ দেখলাম আমরা, ওটা 60 ওহম। এরপর দেখো এরপর 41 বলছে একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে এত ভোল্ট এত ওয়াট লেখা আছে, প্রতি ইউনিটের দাম 2 টাকা হলে 2 ঘন্টার কত খরচ হবে? এই যে ভোল্টটা দেওয়া আছে এটা দেখে ভাববা এটা হয়তো কোনো জায়গায় ইউজ হতে পারে, এখানে কিন্তু এটার ইউজ নাই। এই যে যখনই বিদ্যুৎ বিল বলবে যে কত খরচ হবে, বিদ্যুৎ বিল যখনই বলবে তখন আমরা কি করবো? কিলো ওয়াট আওয়ার। তাহলে যেহেতু 1000 ওয়াট দেওয়া আছে, তাহলে 1000 ওয়াট যদি দেওয়া থাকে, এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কি কিলো ওয়াট না? তার মানে 1 কিলো ওয়াট। এই যে এই পরিমাণ কিলো ওয়াট, এই যে এত কিলো ওয়াট ইন্টু ঘন্টা, ইন্টু কত ঘন্টা? 2 ঘন্টা। হ্যাঁ, এই দেখো মাত্র 2 ঘন্টা ব্যবহার করছে। তাহলে এটা যেটা পাবো এই এত কিলো ওয়াট আওয়ার, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তার মানে 2 কিলো ওয়াট আওয়ার। আর 2 কিলো ওয়াট আওয়ার মানে এটা কি কত বলতে পারি? আমরা 2 ইউনিট বলতে পারি। 2 ইউনিট, এই যে তার মানে 2 ইউনিট, 2 ইউনিট হচ্ছে 2 ইউনিট, একটা ইউনিটের দাম বলছে 2 টাকা, আমাদের খরচ হচ্ছে 2 ইউনিট, আর প্রতি ইউনিটের দাম হচ্ছে 2 টাকা। তো 2 ইন্টু 2, তার মানে আমাদের মোট খরচ হচ্ছে 4 টাকা। হ্যাঁ, তার মানে দেখো এখানে 220 ভোল্টের কাজ নাই, তোমরা অনেক সময় দেখে ভাবতে পারো যেটা আছে, তার মানে আমাদের না জানে কি করতে হবে। অ্যান্সারটা হচ্ছে 4 টাকা। এরপর দেখো 42 নাম্বারটা যদি আমরা যাই, এখানে বলতেছে একটু হুইটস্টোন ব্রিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাহুতে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাহুতে এই পরিমাণ লাগানো আছে, চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে বৃষ্টির সাম্যাবস্থা প্রাপ্ত হবে? অর্থাৎ এস এর মানটা তোমরা বের করবে, এস এর মান বের করলেই কাজ শেষ। আচ্ছা, এরপর 43 নম্বরে বলছে সমান্তরাল সমবায় 3টা রোধের মান হচ্ছে এই পরিমাণ, এই পরিমাণ হলে তুল্য রোধ কত? সমান্তরাল সমবায়ের এটা দেওয়া আছে, তুল্য রোধ বের করতে বলছে, অর্থাৎ আরপি বের করতে বলছে। আরপি কিভাবে বের করবা? যে 1 ডিভাইডেড বাই R1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই R2 প্লাস 1 ডিভাইডেড বাই R3 হোল ইনভার্স।
এরপর এই যে আরেকটা কোশ্চেন, এরকম কোশ্চেন দেখছি আমরা। এরপর দেখো 45 নাম্বারটা যদি যায়, এই কোশ্চেনটা অলরেডি দেখছি। একটু বিদ্যুৎ কোষের বিদ্যুৎ চালক বল হচ্ছে, মানে এটা হচ্ছে 3 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম, আর এর প্রান্তদ্বয় হচ্ছে 10 ওহমের সাথে কানেক্ট করা আছে, তাহলে বাইরের রোধ হচ্ছে 10 ওহম, আর এই যে তড়িৎচালক যে শক্তি দেওয়া আছে, আমাদের যে ভোল্টেজ সোর্সটা দেওয়া আছে, সেটা রোধ হচ্ছে 2 ওহম। তাহলে জানি এটা হচ্ছে সিরিজে থাকে এটার সাথে, তো সিরিজে থাকলে রোধটা হচ্ছে 12, তাহলে 3/12, তার মানে হচ্ছে 1/4। এরকম ক্যালকুলেশন তো সহজ। এটা মানে হচ্ছে কত, 0.25। আচ্ছা, এরপরে তাহলে হচ্ছে 46, একটি মোটর গাড়ির হেডলাইট। এরকম কোশ্চেন দেখলেই মনে হয় যে যেন এরকম কোশ্চেন আগে করা আছে বা অনেক ইউনিভার্সিটিতে এসেছিল এরকম। একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্ট হচ্ছে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বহন করে, প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 6 ভোল্ট হলে ফিলামেন্টের রোধ কত। তার মানে আমাদেরকে আর বের করতে বলছে, আর ইকুয়াল টু হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে আই, তাহলে ভি বসাও 6 ডিভাইডেড বাই হচ্ছে 5, তার মানে মনে হচ্ছে একটু বড় মানের হবে, যে একটু নিচেরটা একটু ছোট, উপরটা একটু বড়, মনে হচ্ছে একটু বড় হবে। তো মনে হচ্ছে একটু বড় কোনটা আছে, একটা হচ্ছে 1.25, একটা 1.2। এই ক্ষেত্রে তোমরা হচ্ছে যখন এরকম এলোমেলো হবে, তখন এই 5 কে এই দুটো অপশন দিয়ে টেস্ট করবা, গুণ করবা, করে দেখবা যে কোনটা 6 এর কাছে যায়, তখন দেখবা যে এটা 6 এর কাছে যায়, 1.2। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এটা হচ্ছে শেষ করলাম। হ্যাঁ, আমাদের হচ্ছে তৃতীয় যে অধ্যায়টা, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি চলতড়িৎ, আমরা শেষ করলাম। তাহলে এরপর আমরা যাই 10ম অধ্যায়ে। আমাদের লাইভ মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে। তোমাদের অনেকে কি ঘুমাই গেছো নাকি? কমেন্ট করো তো কে কে আছো। আচ্ছা, চলতড়িৎ আমরা শেষ করলাম। হ্যাঁ, এরপর আমরা হচ্ছে তাহলে সেমিকন্ডাক্টর অধ্যায়টা চলে যায়। তাহলে আমাদের পরের অধ্যায় সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। আচ্ছা আছো, হ্যাঁ থাকো, আর একটু থাকো। আমাদের তো শুয়ে থেকেও তো তোমরা চাইলে ক্লাস দেখতে পারো, ফোনে খালি ক্লাস প্লে করে রেখে দিবা, কি হইতেছে একটু শুনলা। ওমর ফারুক লিখছো জি ভাইয়া আছি। নীলাশা লিখছো যে আমি, হ্যাঁ আছো। তারপরে সুমাইয়া আক্তার স্নেহা আপু তুমিও আছো। ফাবিহাতুন নূর আছো। ফারহান হুসাইন আজবাইন আছো। এটা কি নাম, XECIKA, এটা কি জেসিকা? জেসিকা জেসি না আছি। আচ্ছা, সিয়াম মাহথির আছি। ইফাত জাহান হিমা আমি আছি। আচ্ছা আচ্ছা আছো। জান্নাতুল মাওয়ানিকা আচ্ছা আছো, তোমরা সবাই দেখছো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। উম্মে কুলসুম আমি, হ্যাঁ আপু ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, প্রথম দিকে মনে হয় অনেকজনই ছিলাম, মনে হয় 20-22 জন মতো ছিলাম, বাকিগুলো সবাই ঘুমাই গেছে, এখন 12 জনের মতো আছে। আসলে যাদের খুব বেশি দরকার, হ্যাঁ তারা হচ্ছে এইভাবে থেকেও ক্লাসগুলো দেখবে, বা সাউন্ড কম হলেও ক্লাসগুলো দেখবে, কিন্তু যাদের একদমই দরকার নাই তারা তখন আসলে দেখতে চাইবে না, আর না হলে হয়তো পরে দেখবে বলে রেখে দিবে। কিন্তু আসলে পরের জন্য রেখে দিলে ওটা পরেই থেকে যায়, বুঝলা? যখনকার কাজ তখন করে ফেলবা, সুবিধা বেশি হবে। তো দেখো আমরা এই কাজটা চলে আসি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, এটাতে বেশি সময় লাগবে না। ওটাতে 1 ঘন্টা লাগছে, এটা ইনশাল্লাহ আমাদের 30 মিনিটও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমরা যদি কোনো কিছু জানো আগে থেকে, তাহলে আমাকে বলবা যে ভাই টপিকগুলো একটু তাড়াতাড়ি স্কিপ করেন, তাহলে আমি ওগুলো স্কিপ করে চলে যাবো তোমাদের জন্য। আচ্ছা, তাহলে দেখো চ্যাপ্টার 10। আপনি কি আমার নাম দেখেন না নাকি? এটা কি লিখছে উম্মে কুলসুম? হ্যাঁ আপু তোমার নাম দেখছি, তুমি আছো আমি বলছি। আচ্ছা ভাই, একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন। অনলাইনে যে ভাইয়াগুলো ক্লাস নেয় সবার ভয়েস কেন সুন্দর হয়, অনেক ভদ্র লাগে শুনতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বলা উচিত আমি বুঝতে পারছি না। নীলাশা আপু এই কমেন্টটা করছো। আচ্ছা যাই হোক, এরপরটা আরেকটা কমেন্ট দেখি যে ফারহান হোসেন আজমাইন, মাহিন ভাইয়া কই গেছেন? মাহিন ভাই কোথাও যায় নাই, মাহিন ভাই রাজশাহীতে আছে। মাহিন ভাই একটু বিজি। মাহিন ভাইয়ের ক্লাস কবে আছে তোমাদের? 2-1 দিনের মধ্যে হয়তো মাহিন ভাইয়ের ক্লাস আছে। মাহিন ভাইয়ের ক্লাস তোমরা পেয়ে যাও তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চ্যাপ্টার 10 চলে আসি। হ্যাঁ, আমরা এখন গল্প করা বাদ দিয়ে আমরা এখন চ্যাপ্টার 10 আসি। তো দেখো, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স। এখানে প্রথম কোশ্চেনটা দেখো, বলছে যে জার্মেনিয়াম বা সিলিকন অর্ধপরিবাহীর সাথে
কত যদি মৌল মিশিয়ে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা যায়। তো আমাদের দেখো কি বলছে, এন টাইপ বানাতে বলছে না। তো এন টাইপ যদি বানাতে বলে তার মানে কি নেগেটিভ টাইপ বানাতে হবে, তার মানে এখানে ইলেকট্রনের আধিক্য থাকতে হবে। এখানে তো ইলেকট্রন প্রবাহিত করে হচ্ছে দুইটা জিনিস, তাই না? একটা হচ্ছে ইলেকট্রন একটা প্রবাহিত করে, আর একটা প্রবাহিত করে হচ্ছে হোল। হ্যাঁ, একটা প্রবাহ করে হচ্ছে ইলেকট্রন, একরকম পরিবাহী হচ্ছে ইলেকট্রন, আর আরেকটা হচ্ছে হোল। তো আমরা যদি দেখি যে এন টাইপ বানাইতে হবে নেগেটিভ টাইপ, তার মানে কি আমাদের ইলেকট্রনটা বেশি রাখতে হবে। তো ইলেকট্রন যদি আমরা বেশি রাখতে চাই তাহলে দেখো আমাদের পঞ্চযোজি যদি আমরা যুক্ত করে দিই, কারণ যে সিলিকন বা জার্মেনিয়াম এগুলো তো শেষ কক্ষপথ এরকম করে 4টা করে হইলে ওটার সাথে কানেক্ট হয়ে যায়। তো যদি পঞ্চযোজি এক করে দিই তাহলে পঞ্চযোজি অ্যাড করলে তখন দেখবা যে হচ্ছে 4টা কানেক্ট হয়ে গেল, যে ওইদিকে অষ্টকটা পূরণ হয়ে যায়, একটা ইলেকট্রন এক্সট্রা থেকে যাবে, সেই ইলেকট্রনটাই হচ্ছে গোটা আমাদের অর্ধ পরিবাহী জুড়ে হচ্ছে তোমার পরিবাহিতার কাজটা করে ফেলবে। অর্থাৎ আমরা হচ্ছে যদি পঞ্চযোজি মিশাই দিই তাহলে আমরা এন টাইপ পাবো, আর যদি কখন আমাদেরকে পি টাইপ বের করতে পারে তখন আমরা ত্রিযোজি মিশাবো। ত্রিযোজি মিশালে দেখবা যে 4টা ইলেকট্রন দরকার, 4টা ইলেকট্রন নাই, আছে হচ্ছে 3টা ইলেকট্রন, তার মানে একটা ফাঁকা জায়গা থেকে যাবে। ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি? ফাঁকা জায়গাটাকে আমরা বলি হচ্ছে হোল। অর্থাৎ তখন আমরা ওটাকে পি টাইপ বলতে পারবো, যে একটা ইলেকট্রনের শূন্যতা আছে। বেশি জুম হয়। আচ্ছা, এরপর তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনটায় আসি। এরপর বলছে দেখো যে পি টাইপ অর্ধপরিবাহীর জন্য, পি টাইপ অর্ধপরিবাহীতে ভেজাল হিসেবে কি যুক্ত হয়? তাহলে ওই যে একটু আগে আমরা যেটা বললাম যে পি টাইপ যদি হয় তাহলে কত যদি মিশাবো বলো? ত্রিযোজি মিশাবো। তার এখানে 4টা পাচ্ছে না এক করার জন্য, 4টা পাচ্ছে না, 3টা দিয়ে হয়ে যাচ্ছে, দিয়ে একটা ফাঁকা জায়গায় থাকছে, ত্রিযোজি মিশাবো। এখানে ডিটেলসে দেওয়া আছে। তাহলে পি টাইপ যদি বানাতে চাই তখন বলতেছে যদি অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজি মৌল সামান্য পরিমাণে মিশাইলে পি টাইপ পাওয়া যায়। আর পি টাইপের সাথে ভেজাল হিসেবে কি মেশানো হয়? অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালানিয়াম, ইন্ডিয়াম এসব মেশানো যায়। এসব একদমই মুখস্থ করে ফেলে দিবা, যে পি টাইপের সাথে যেগুলো মেশানো হয় এগুলো তো ত্রিযোজি, তার মানে এগুলো ত্রিযোজি, এগুলো মুখস্থ করে ফেলবা। এরকম ভাবে তাহলে এন টাইপের পঞ্চযোজি মেশাইতে হয়, এবং সেই পঞ্চযোজিগুলো কি কি পড়বা? এই যে দেখো ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো মেশানো হয়, এগুলো পড়বা। এবং এগুলো কোনটা কোন শ্রেণীর সেটা দেখো, যে এই যে দেখো পি টাইপ অর্ধপরিবাহী ডোপাইনের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে তৃতীয় সারির জন্য, অর্থাৎ ত্রিযোজি মনে রাখতে পারো, তৃতীয় ত্রিযোজির জন্য। এরপর যদি এন টাইপ দেখো তাহলে সেটা হচ্ছে পঞ্চম সারির জন্য, অর্থাৎ 3 নাম্বার যেটা, তাহলে ডোপায়নের জন্য পর্যায় সারণীতে কোন সারির মৌল অপদ্রব্য হিসেবে ব্যবহার করা হয়? তাহলে পি টাইপের জন্য হচ্ছে তৃতীয়, আর এন টাইপের জন্য হচ্ছে পঞ্চম, অর্থাৎ আমি বলতে পারি অ্যান্সারটা হচ্ছে আমাদের সি। রেড কালার নেই। সেম টাইপের কোশ্চেন স্কিপ করবো, সেম টাইপের কোশ্চেন বেশি দেখবো না, আমরা এটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। 4 নাম্বার দেখো কোন যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা যায়? আচ্ছা, তো দেখো এখানে কয়েকটা জিনিস বলছে। একটা ইলেকট্রিক মোটর, আমরা ইলেকট্রিক মোটরের ব্যবহার তোমরা জানো যে এখানে আমরা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল একটা ফোর্স দিই, ইলেকট্রিক্যাল একটা পাওয়ার দিই, ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে সে হচ্ছে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করে। আমরা হচ্ছে এখানে একটা ইলেকট্রিক্যাল পাওয়ার দিলে তখন মোটরটা ঘোরে, অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল পাওয়ার মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হয়। অর্থাৎ এই উচ্চ বিভবকে নিম্ন বিভব বলো বা নিম্ন বিভবকে উচ্চ বিভব বলো, এই কাজটা মানে ইলেকট্রিক্যাল মোটর করে না। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি জেনারেটর দেখো, জেনারেটর করে উল্টা কাজ। জেনারেটর করে হচ্ছে মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যাল পাওয়ারে নিয়ে যায়। জেনারেটর তুমি যদি ঘুরাও, একটা যদি মেকানিক্যাল পাওয়ার দাও, যে কোনো ভাবে যদি তুমি ঘুরাইতে পারো সেক্ষেত্রে তুমি অবশ্যই ওখানে একটা ইলেকট্রিক্যাল একটা পাওয়ার পাবা। এই কাজটা জেনারেটর করে না। বাকি আছে হচ্ছে আমাদের এই যে তোমার হচ্ছে ট্রান্সফরমার, যেটা ট্রান্সফরমার আসলে আমাদের অ্যান্সারটা হয়ে গেছে, কারণ তোমরা ট্রান্সফরমার দুটো শ্রেণী বিভাগ জানো। হ্যাঁ, ট্রান্সফরমার তোমরা জানো যে এটা হচ্ছে 2 রকম হয়, একটা হচ্ছে স্টেপ আপ হয়, একটা স্টেপ ডাউন হয়। একটা হচ্ছে স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। তো স্টেপ আপ যেটা, সেটা কি করে? সেটা আমাদের এই নিম্ন বিভব যেটা থাকে, নিম্ন বিভবটাকে নিয়ে যায় হচ্ছে উচ্চ বিভবে। আর স্টেপ ডাউনটা যেটা করে সেটা হচ্ছে উচ্চ বিভবে যদি থাকে সেটাকে নিয়ে যায় হচ্ছে নিম্ন বিভবে। এগুলো তোমরা জানো। আমি পরের কোশ্চেনে যাই। 5 নম্বরে বলছে দেখো যে কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায়। এই যে একমুখী শব্দের অর্থই হচ্ছে রেকটিফিকেশন। একমুখী মানে রেকটিফিকেশন, রেকটিফাই করা মানে হচ্ছে একমুখী করা। তাহলে এটা হচ্ছে রেকটিফায়ার। ট্রানজিস্টর না, ট্রানজিস্টর না। এরপর একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার হচ্ছে বিবর্ধক, একটা সিগন্যালকে বড় করে ফেলে, অ্যাম্পলিফাই করে। এরপর দেখো, এরপর একটা বলতেছে 6 নাম্বার যে কোশ্চেনটা, এটা বলতেছে 20 মিলিঅ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহ। নিঃসারক প্রবাহ মানে কি? নিঃসারক কি? ইমিটার না, অর্থাৎ ই, অর্থাৎ নিঃসারক প্রবাহ 20 মিলিঅ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের কি দেওয়া আছে? নিঃসারক প্রবাহ মানে কি দেওয়া আছে? আমাদের আই ইটা দেওয়া আছে,
আই দেওয়া আছে, আই দেওয়া হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। এরপর দেখো বলতেছে একটা ট্রানজিস্টরের এত পরিমাণ প্রবাহের ফলে ট্রানজিস্টরের এত মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ পাওয়া যায়। সংগ্রাহকের ইংলিশটা কি বলতো? কালেক্টর না, তাহলে ওটাকে আমরা বলতে পারি হচ্ছে আইসি, এটা হচ্ছে 18 মিলি অ্যাম্পিয়ার। এরপর বলতেছে যে ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত। ভূমি প্রবাহ মানে কি? বেস কারেন্টটা বের করতে বলছে। আই বিটা কত সেটা বের করতে বলছে। তো আমাদের বেসিক ইকুয়েশন আমরা সবাই জানি যে আই ই ইজ ইকুয়াল টু আই সি প্লাস আই বি। তাহলে এখান থেকে তুমি যদি আই বিটা বের করো তখন আই বিটা হবে আমাদের হচ্ছে আই ই মাইনাস আই সি। তো আই মাইনাস আই সি করবা, 20 মাইনাস 18 2। এরপর দেখো আমরা 7 নম্বর কোশ্চেনে যাই। এটাতে বলতেছে একটি ট্রানজিস্টরের আলফা এর মান হচ্ছে 0.95 আলফা বিটার ইকুয়েশন গুলো বারবার দেখে নিবা। এই যে বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এবং আই বলছে 1 মিলি অ্যাম্পিয়ার হলে বিটা এর মান কত। তাহলে দেখো আমাদের এই যে আইটা এখানে না হইলেও চলে, কারণ আমাদের আলফা দেওয়া আছে এবং আলফার সাথে বিটার একটা সরাসরি সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। জাস্ট আলফার মান বসিয়ে দিবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা, এর পরের কোশ্চেনে আমরা যাই। 8 নম্বর কোশ্চেন দেখো বলছে একটি ট্রানজিস্টরের আলফার মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, আই বি এর মানটা কত। তাহলে এইরকম আর একটা আলফার ইকুয়েশন আছে যে আলফা ইজ ইকুয়াল টু আই সি ডিভাইডেড বাই আই ই। অর্থাৎ হচ্ছে আমাদের যেটা হচ্ছে তোমার হচ্ছে কালেক্টরের মধ্যে যে কারেন্ট যায় আর হচ্ছে ইমিটারের মধ্যে যে কারেন্ট যায় আই ই, এটা যদি অনুপাত নিই সেটাকে আমরা বলতাম হচ্ছে আলফা। তো আলফার ইকুয়েশন বিটার সাথেও মনে রাখবা, আলফার ইকুয়েশন এই যে আই সি আর আই এর সাথেও মনে রাখবা। দিয়ে জাস্ট এখান থেকে তাহলে যদি যেহেতু বলছে আই বিটা বের করতে বলছে, কি ব্যাপার আই বি বের করতে দিছে, আই দেওয়া আছে, আলফা ইকুয়াল টু আই সি। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আই বি বের করতে দিছে এখান থেকে, তার মানে আমাদের আই সিটা বের হবে। হ্যাঁ আই সিটা বের হবে, তখন আমরা ওই কোশ্চেনটা অ্যাপ্লাই করবো। আমরা যেটা জানতাম যে আই ই ইকুয়াল টু হচ্ছে আই সি প্লাস আই বি, এখান থেকে তারপর বিটা ক্যালকুলেট করবা, আই বিটা ক্যালকুলেট করবা। হ্যাঁ আচ্ছা, এরপর 9 নম্বরটা দেখো কোনটি অন্তরক পদার্থ। এগুলো তোমরা পারো। এরপর 10 নম্বরটাই যাই। একটি ট্রানজিস্টরের আলফা ইকুয়াল টু হচ্ছে 0.98, আলফা হচ্ছে 0.98, আই ই হচ্ছে 1.05 মিলি অ্যাম্পিয়ার, আই বিটা কত। আগের ম্যাথটা যেরকম ছিল ওই ম্যাথটাই এবার দেওয়া আছে আবার। আলফা ইকুয়াল টু আই সি বাই আই ই, আই সির মানটা লেখা যায় হচ্ছে আই ই মাইনাস আই বি ডিভাইড বাই হচ্ছে আই ই। সেম ম্যাথ, কাছাকাছি ম্যাথ। এমডি কায়েস মেশকাত ভাই কি লিখছো? ভাইয়া এখানে অন্যভাবে কি করতে পারতাম না? হ্যাঁ করো, ইচ্ছা মতো করো। এটা অ্যান্সার দেখে তো আমারই লেগানো লাগতেছে। অ্যান্সার দেখে মানে 2 লাইন করতে গেলে অ্যান্সারের দিকে তাকাইতেছি, দিয়ে ওদের মতো করতে গেলে মনে হচ্ছে কেমন জানি একটা। বাট তোমরা ইকুয়েশন অ্যাপ্লাই করে দেবে, দেখবো সহজ হচ্ছে। আচ্ছা, এরপর দেখো 12 নম্বরটা দেখি। 12 নম্বর বলতেছে কোন ট্রানজিস্টর পিট সংযোগে আছে, অর্থাৎ কি কমন বেজে আছে। পিটটা কি? বেজ। এটা যদি থাকে বলতেছে নিঃসারক প্রবাহ বলে দেওয়া আছে, মানে আমাদের হচ্ছে নিঃসারক কি ইমিটার, আই ই বলে দেওয়া আছে, পিট প্রবাহ বলে দেওয়া আছে, তাহলে কি বলে দেওয়া আছে, আই বিটা বলে দেওয়া আছে, প্রবাহ বিবর্তন গুণকের মান কত বলছে, মান বের করতে বলছে। তো আমরা জানি যে আলফা যেটা সেটা ইকুয়াল টু আই সি ডিভাইডেড বাই আই ই, মুখস্থ ইকুয়েশন। আই সির মান বসাবা আই ই মাইনাস হচ্ছে আই বি ডিভাইডেড বাই আই ই। এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, বলতেছে দ্য কারেক্ট অ্যান্সার ইজ, এরকম যদি ক্যালকুলেশন করো তখন পাবো হচ্ছে 0.41, এখানে 0.41 অ্যান্সার নাই। যাই হোক, এটা আগের ম্যাথের মতো ছিল। সিলিকন পরমাণুর সাথে কোন মৌল ভেজাল হিসেবে যুক্ত করলে পি টাইপ পাওয়া যাবে? তো যখনই পি টাইপ বলছে তখনই বুঝতেছি যে আমাদের ত্রিযোজী মৌল অ্যাড করতে হবে যেন ওখানে একটা হোল ক্রিয়েট হয়। আচ্ছা, 14 নম্বরে বলছে দেখো যে কোনটি অর্ধ পরিবাহক নয়। এগুলো তোমরা পারবা। এই যে সিলিকন, এই যে এটা, তারপর অ্যালুমিনিয়াম, এগুলো সব জানো যে এটা হচ্ছে এসএন, যেটা এটা হচ্ছে অর্ধ পরিবাহী না। এরপর দেখো 15 নম্বর, ডিজিটাল যন্ত্রসমূহে রঙিন বর্ণ বা সংখ্যা সৃষ্টি বা প্রদর্শনের জন্য কোনটি ব্যবহার করা হয়? এলইডি, যেটা লাইট ইমিটিং ডায়োড। মাইক তো ব্যবহার করা হয় না, এটা অ্যাম্পলিফাই করে এই জায়গাতে। সোলার সেলও না, ফেটও না। ফেট হচ্ছে ফেল ডিফেক্ট ট্রানজিস্টর, এটা একটা ট্রানজিস্টর, এটা ইউজ করা হয় না।
আরো কিছু এলইডি ব্যবহার দেওয়া আছে, এটা তোমরা পড়বো। অপটিক্যাল যোগাযোগে দেওয়া আছে, ইন্ডিকেটর বাতিতে দেওয়া আছে, ডিজিটাল ইলেকট্রনিক্সে। আচ্ছা 16 নম্বর কোশ্চেনটা ওই যে এন টাইপ পি টাইপ রিলেটেড, আমি ওটা স্কিপ করলাম। 17 নম্বরটা দেখো, একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফার মান দেওয়া আছে, আই মান দেওয়া আছে, বিটা কত, এটা আগের ম্যাথেও ছিল, আগের ম্যাথ ছিল। তাহলে বিটার ইকুয়েশন বসাবো, বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এই সেম সেম মান ছিল, ভ্যালুগুলো সেম ছিল, ডেটা সেম ছিল, অ্যান্সার ওটাতে 19 ছিল। ডোপাইনের মাধ্যমে বহির্জাত অর্ধপরিবাহক তৈরিতে কোন মৌল ব্যবহার করা হয়, কোন মৌলগুলো ব্যবহার করা হয়, যে নিকেল, প্ল্যাটিনাম, তারপর এটা কি ওলফার্ম, এটা ইউজ করা হয় না, ইউজ করা হচ্ছে আর্সেনিক, তোমরা দেখছো। আচ্ছা কোন ট্রানজিস্টরের আইসি হচ্ছে 0.95, এটা আই এ দেওয়া আছে, প্রবাহ বিবর্ধক কত, যা আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আই ই। এটা করতে পারবা। 20 নাম্বারটাই যাই, বিশুদ্ধ জার্মানি মেশিনে নিচের কোনটি মিশিয়ে এন টাইপ তৈরি করা হয়, বা এগুলো পারবা? নিচের কোনটি সেমিকন্ডাক্টর, পারবা? এটা হচ্ছে সিলিকন, বাকি এগুলো একটাও না। এরপরে যে আবার 22 নাম্বার বলতেছে যে একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা দেওয়া আছে এটা, তারপর আবার হচ্ছে আই ইটা দেওয়া আছে, সেক্ষেত্রে বলতেছে বিটা এর মানটা কত। এই যে আগের ডেটা দেওয়া আছে জানো, এই যে তাহলে অ্যান্সারটা হচ্ছে 19। তার মানে দেখো একই রকম কোশ্চেন কত রিপিট হচ্ছে, তার মানে এইটার মান তোমরা মনে রাখতে পারো যে আলফা যদি আমাদের এরকম দেওয়া থাকে যে 0.95 আর আমাদের আই ইটা এটা যদি দেওয়া থাকে হচ্ছে 0.9, তাহলে মনে রাখবা যে বিটার ভ্যালু আসে একদম 19, যেহেতু অলরেডি 3 বার পাইলাম আমরা, তার মানে এই কোশ্চেনটা রিপিট হইলেও হতে পারে। এরপর 23 নম্বর বলতেছে যে কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায়, অর্থাৎ এসি কে ডিসি করা যায়। একমুখী বললেই ভাই রেকটিফায়ার, রেকটিফিকেশন মানে একমুখীকরণ। এরপর দেখো বলতেছে যখন ট্রানজিস্টরের নিঃসরণ অথবা পিট জাংশন বিমুখী ঝোঁকে থাকে তখন সংগ্রাহকের তড়িৎ প্রবাহ কি হয়, বৃদ্ধি পায়। এগুলো তোমরা ভালো করে দেখবা যে এই নিঃসরণ প্রবাহ থাকলে কি হয়, তারপরে তোমার হচ্ছে যদি তোমার যদি কালেক্টর যদি ওরকম বিমুখী ঝোঁকে থাকে তখন কি হয়, এরকমগুলো দেখে রাখবা। নিচের কোনটি সেমিকন্ডাক্টর নয়, পারবা? এরপর দেখো বলছে যে 45 কে বাইনারিতে রূপান্তরিত, বাইনারি সংখ্যা রূপান্তরিত করলে কত হবে। তো এটা তোমরা তো এই যে শর্টকাটে তোমরা করতে পারো যে 1 2 4 8 16, তারপরে 32, তারপর হচ্ছে 64, তারপর যদি তুমি আরো যাও তাহলে যাবে 128, তারপর 256, 512, 1024 এভাবে যাইতে থাকবে। হ্যাঁ, তো আমাদের অল্প কিছু সিরিজ হলেই হয়ে যায়। যেহেতু 45 এর বাইনারি তোমরা বের করতে জানো, তাহলে 45 কত কত নিব, তো এটা 32 নিই, তাহলে 32 আর 8 কত হয় 40, 4 44 আর একে হচ্ছে 45, যেগুলো যেগুলো মিলে আমাদের হচ্ছে 45 বানাচ্ছে সেগুলো নিচে 1 বসাবো, এগুলো নিচে 1 বসাবো, আর যেগুলো লাগে নাই সেগুলো বসাবো হচ্ছে 0। তাহলে অ্যান্সারটা হচ্ছে 101101। আমি দেখি কোথায় আছে 101101, যে দেখো এটা আছে। এখানে বলছে ইউজ ক্যালকুলেটর, ক্যালকুলেটর ইউজ না করে করতে পারি। আচ্ছা তোমাদের মনে হয় পরীক্ষায় আইসিটি ছিল না, তোমরা আইসিটি হয়তো অনেকেই করো নাই, তো এটা যদি মেইন নেমে করতে তাহলে কেমন হতো, জাস্ট ওটাকে 2 দিয়ে ভাগ করতে থাকতা, তোমরা যে 45টাকে 2 দিয়ে ইচ্ছে মতো ভাগ করতে থাকতা, দিয়ে তাহলে যতবার যাইতো ওভাবে করতে। তখন দেখতে 22 2 44 1 থেকে যায়, ওই 2টাকে আবার দিয়ে দিতা, তখন যাইতো কত 21, তখন যাইতো কত 11 2 22, 11 যাইতো, একটা 1 থেকে যাইতো, 1 থাকতো না, 22 তো মিলে যাইতো। এরপর 2 দিয়ে দিলে কত হতো, তাহলে এটা হচ্ছে 10 আর একটা 1 থাকতো, ওই 10টাকে আবার 2 দিয়ে দিতা, তাহলে থাকতো হচ্ছে 5 0, 5টাকে আবার দিতা 2 দিয়ে, তাহলে থাকতে হচ্ছে 4 1, এটাকে আবার দিবা 2 দিয়ে, দিয়ে থাকবে হচ্ছে 2 0, এই 2টাকে আবার যদি দাও তাহলে 1 0, তারপরে 1টাকে আবার দিতে হবে 2 দিয়ে, দিয়ে নিচে থেকে অ্যান্সার এরকম ভাবে 1 0 1 1 এরকম করে এই অ্যান্সারটাই পাবা। এগুলো করাবো না। বাইনারি যোগ, বাইনারি যোগ হতে পারো, এখানে খালি মনে রাখবা 0 + 0 যোগ করলে কত হয়, 0 + 0 যোগ করলে আমাদের হিসেবে যেটা 0 হয়, বাইনারিতেও 0 হয়। 0 + 1 যোগ করলে হয় হচ্ছে 1, যদি আমরা 1 + 0 যোগ করি তাও হয় হচ্ছে 1, যদি 1 + 1 যোগ করি আমাদের হিসেবে 2 হয়, এটা আমাদের হিসেবে 2 হয়, কিন্তু বাইনারিতে তো 2 হয় না, 2 লেখা যায় না, 2 তো নাই, 0 আর 1 আছে, তখন সেটা বাইনারিতে লিখলে সেটা লিখতে হয় 1 0, যেটা আমাদের হিসেবে 2 লিখি আমরা, যেটা আমাদের 10 বেজে 2 লিখি সেটাতে লিখতে হয় বাইনারিতে 1 0, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 1 0। তখন আমরা একজন লিখছে এই টপিকটা একটু বোঝায় দেন ভাই,
কোনটা বুঝতেছো না তাহলে প্রবলেমের নাম্বারটা বলো, আমি তারপর ওটা বুঝা দিচ্ছি। প্রবলেমের নাম্বারটা বলো, ওটা কোনটা বুঝো না এটা বলো, তাহলে আমি বুঝা দিচ্ছি ওটা। তাহলে দেখো এটার অ্যান্সার হচ্ছে তার মানে 10। তার মানে আমাদের এই 10টাকে আমরা বলি হচ্ছে সাম, আর এই 1টাকে বলি হচ্ছে আমরা ক্যারি। এরকম যদি 3টা 1 যোগ করে দিই, 1 1 1, 3টা 1 যোগ করলে আমাদের হিসেবে হয় হচ্ছে 3, কিন্তু আমাদের হিসেবে যেটা 3 সেটা বাইনারিতে তো 3 লিখতে পারি না, বাইনারিতে আমরা লিখতে পারি হচ্ছে 1 1। তার মানে অ্যান্সারটা তখন হয় 1 1, তার মধ্যে আমরা অ্যান্সারে লিখি হচ্ছে 1, মানে রেজাল্টে ওখানে 1 লিখি, সামে লিখি হচ্ছে 1, আর ক্যারি একটা রেখে দিই পরের লাইনে যোগ করার জন্য। তো এখানে আমাদের ক্যালকুলেশন দেখো যে 1 1 এরকম দিচ্ছে যে 1 1 0 1, তার সাথে দিচ্ছে যোগ করতে যে 1 1 0। তাহলে আমরা দেখি 1 আর 0 যদি যোগ করি তাহলে 1 আর 0 যোগ করলে 1ই থাকে, যদি আবার 0 আর 1 যোগ করি তাও কত হয় 1 হয়। আবার এখানে যে যোগটা দিচ্ছে 1 1 যোগ করলে হয় আমাদের 1 1 যোগ করলে হয় 1 0, 1 0 এর মধ্যে 0টা যেহেতু সাম তার মানে 0টা এখানে বসবে, আর এই যে 1 ক্যারি ছিল এই ক্যারি 1টা এই পরের লাইনের সাথে অ্যাড হয়ে যাবে, তার মানে 1 সাথে আবার যদি অ্যাড হয়ে যায় 1 1 যোগ করলে আমাদের 1 0। তাহলে এটা 1 0 0 1 1 বি নাম্বার 1 0 0 1 1। একজন লিখছো 24 নাম্বার, ভাইয়া 24 নাম্বারটা বুঝো নাই। আচ্ছা এটা হচ্ছে আমি এখন যদি ডিটেলসে যেতে চাই আমাদের হচ্ছে অনেক বেশি সময় দিতে হবে। হ্যাঁ, তোমরা এরকম কয়েকটার জন্য মনে রাখবা যে যদি ট্রানজিস্টরের আমাদের নিঃসরকটা অথবা পিট জাংশনটা যদি বিমুখে ঝুঁকে থাকে তখন সংগ্রাহকের তড়িৎ প্রবাহটা কেমন হয়, সেটা কি বেড়ে যায় নাকি কমে যায়, এই ধরনের কিছু ক্যালকুলেশন তোমরা একটু দেখে নিও। এগুলো খুবই বেসিক থেকে করানো। হ্যাঁ, যদি ট্রানজিস্টরের ভেতরে না যাও তখন তো বুঝবা না, অলরেডি আমাদের ক্লাসে অনেক সময় হয়ে গেছে, তো তারপরেও যদি না বুঝো তোমরা গ্রুপগুলোতে আবার বলো বা হচ্ছে মেসেঞ্জারে নক করো, তখন আস্তে আস্তে দেখা যাবে, তবে তোমরা দেখলে পারবা। আর এখন তোমাদের তো অনেক বেশি করে দেখার সময় নাই, মানগুলো মনে রেখো যে কোনটার জন্য কিরকম হয়। তাহলে পরের এটা আবার একটা যোগ দেওয়া আছে, তাহলে যোগগুলো পারবা তোমরা। আচ্ছা এখানে একটা বিয়োগ দেওয়া আছে, যদি আমাদের বিয়োগগুলো দেওয়ার কথা না পরীক্ষায়, হ্যাঁ, কারণ ইন্টারমিডিয়েটেও নর্মালি তোমাদের ক্যালকুলেশনের সময় বিয়োগ দেয় না। তো দেখো এটা হচ্ছে 1 0 1 1 আর হচ্ছে 0 1 1 0। এটা আমরা নর্মালি আমাদের যেগুলো দিবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় দিবে, তো এটা আমরা হচ্ছে আমরা যদি ডেসিমেলে কনভার্ট করে নিই বিয়োগটা করে আমাদের জন্য বেশি সুবিধা হবে। তাহলে দেখো আমরা একটা ইকুয়েশন এরকম দেখছিলাম যে 1 ইকুয়েশন না কিছু টার্ম দেখছিলাম 1 2 4 8 16 এরকম, তাই না? তাহলে 1 0 1 1 যদি দেয় তার মানে দেখো 1 0 পরেরটা বাদ 1 1, তার মানে 8 2 10 আর একে 13, তার মানে 1 0 1 1 মানে হচ্ছে আমাদের 13, আর 0 1 1 0 এটা মানে হচ্ছে 6। দেখো যে 1 মানে 4 নিচে, এই যে 4, তারপর নিচে 2, তারপর হচ্ছে 0, তার মানে 4 নিচে আর 2 নিচে, তাহলে কত হচ্ছে 6। তার মানে 13 এর মধ্যে কত বাদ দিছে 6, তার 13 এর মধ্যে 6 বাদ দিলে কত হয়, অ্যানসারটা হচ্ছে আমাদের 7 হয়। আর 7 যদি বাইনারি নিতে চাও তাহলে হচ্ছে বের করো 1 2 4 8 করে, 7 এর বাইনারি কত, তাহলে 4 2 6 আর একে হচ্ছে 7 1 1 1, তো 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। আমরা যদি ডেসিমেলে কনভার্ট করে করতাম এইটুকু পিচ্ছি একটা ম্যাথ তাও হয়ে যেত। তো এটা হচ্ছে যেটা আমাদের 10 বেজে ছিল সেটাই হচ্ছে আমাদের এখানে 2 বেজে। আর যদি বিয়োগ করতে চাও সেক্ষেত্রে বিয়োগ করার আমি নিয়মগুলো বলে দিই, তাহলে তোমরা নিজেরা বিয়োগগুলো করতে পারবা। বিয়োগগুলো এরকম করতে হয়, যদি 0 - 0 করো সেক্ষেত্রে অ্যান্সারটা থাকে 0, এবং 0 এটা একটু পরে লিখি। যদি এরকম করো যে 1 - 0 তাহলে এটা 1 থাকে, যদি 1 - 1 করো সেক্ষেত্রে থাকে হচ্ছে 0। আর এই ক্ষেত্রে চেঞ্জ হয় যদি 0 - 1 কোনো কারণে করো, 0 - 1 যদি কোনো কারণে করো তখন অ্যান্সার হয় আমাদের হচ্ছে 1। আর এখানে একটা ক্যারি মনে রাখতে হয়, এখানে একটা ক্যারি থাকে, একটা 1 ধরে রাখতে হয়, যেখানে একটা ক্যারি আমাদের থাকবে যেটা পরের লাইনে যোগ হয় ক্যারি। তো এই জন্য আমরা হচ্ছে বাইনারি বিয়োগের ঝামেলা আপাতত যেতে চাচ্ছি না, তুমি নিজের একবার ট্রাই করে দেখো, যদি কোনো কারণে না হয় আমি করে দিব আবার। আচ্ছা আমরা করি, এটা যেহেতু সামনে আসছে এটা করি। এটা তাহলে দিচ্ছে দেখো যে 1 0 1 1, আমরা সরাসরি এখান থেকে করার চেষ্টা করবো আমরা সেটা। আর নিচে দেওয়া আছে দেখো যে 0 1 1 0। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো যে 1 থেকে যদি 0 বাদ দিই তাহলে থাকে হচ্ছে এখানে 1, 1 থেকে 1 বাদ দিলে সেটা হয় হচ্ছে 0। আর দেখো 29 এর অ্যান্সার মেলে নাই। আচ্ছা 29 নাম্বারটা করতেছি আবার ভাই, দেখো 29টা করতেছি আবার, আমি তো তাড়াহুড়ো ভুল করে ফেলছি। আচ্ছা তাহলে দেখো 1 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 1, যদি 1 থেকে 1 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 0। এবার দেখো এই রুলটা চলে আসছে আমাদের যে 0 থেকে 1 বাদ, এই দেখো এই যে 0 থেকে 1 বাদ, এই 0 থেকে 1 বাদ দিলে আমি বললাম যে অ্যান্সারটা হবে 1, এখানে অ্যান্সারটা লিখবো হচ্ছে 1। আর এই যে একটা ক্যারি থাকবে বললাম, ক্যারিটা যোগ হবে এই জায়গাটা যোগ হয়ে যাবে ক্যারি, আমাদের এই যে 0 ছিল এই 0 সাথে একটা 1 যোগ হয়ে যাবে। আর 1 এর মধ্যে যদি 1 এখন বাদ দিয়ে দিই, যেহেতু নিচে এখন 1 আছে, 1 এর মধ্যে 1 বাদ দিলে সেটা হয় হচ্ছে 0।
ভাইয়া ওটা 13 না 11 হওয়ার কথা মেবি। হ্যাঁ হ্যাঁ 11, এটা আমি ভুল করছি, ওটা লিখতে ভুল করছি। 1248, দেখো 1011, তার মানে এটা হচ্ছে 1, এই পরেরটা হচ্ছে বাদ, তারপর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে 8 2 10 আর একটা হচ্ছে 11, তার মানে উপরটা হচ্ছে আমাদের 11 আর নিচেরটা 110 যেটা সেটা হচ্ছে আমাদের 6। এর মধ্যে বাদ দিলে অ্যান্সার হচ্ছে 5, আর 5 এর বাইনারি হচ্ছে আমাদের 101। তো যাই হোক, তোমরা হচ্ছে যে বাইনারি ফরম্যাটেও করতে পারো অথবা তোমরা চাইলে ওইভাবেও করতে পারো, যে এইটুকু ছোট হিসাব তো ডেসিমেলে ভেবে নিলা ডেসিমেলে কত দেওয়া আছে, এই মানগুলো এমনি মনে রাখতে পারো তোমরা। এই মানটা হচ্ছে 11, এই মানটা বোঝা যাচ্ছে, এই মানটা হচ্ছে 6, 11 মধ্যে 6 বাদ দিলে 5 হয়, আর 5 এর বাইনারি হচ্ছে 101, এগুলো এমনি পারবা তোমরা। আচ্ছা, এরপর দেখো এই সংখ্যাটাকে দশমিকে রূপান্তরিত করতে হলে কি করতে হবে। এখন এই সময় ক্যালকুলেটর ছিল, আর যদি আমরা ক্যালকুলেটর ছাড়া দেখতে চাই তাহলে কিভাবে করা যায়। দেখো একটু সহজ মান থাকলে বেশি সুবিধা হয়। আচ্ছা দেখো, আমাদের এখানে যেহেতু এটা দেওয়া আছে, এই যে 31 নাম্বারটা দেখতেছি না, কত, ও সরি 30 নাম্বারটা দেখতেছি, যে ওটাকে দশমিকে রূপান্তর করবো। ও না, এটা তো ভাগ করতে হবে না, করা যাবে। দেখো তো এটা দেওয়া আছে হচ্ছে 0.1001, এটা হচ্ছে আছে আমাদের বাইনারিতে, এটাকে নিতে বলছে যে হোয়াট ইন 10 বেজ, ডেসিমেলে কত হবে এটা। তো ডেসিমেলে করতে গেলে কি করবা, ওটাকে হচ্ছে বাইনারি বেজ দিয়ে গুণ করতে থাকবে সবগুলো নাম্বারকে। তো এটা হচ্ছে যেহেতু দশমিকের পর থেকে শুরু হয়ে আছে, আচ্ছা যদি দশমিকের আগে থাকতো তাহলে আমাদেরকে এভাবে বলতো, যদি যে 101 এটা দিয়ে বলছে, যে এটা যদি বলতো যে এটা হচ্ছে 10 বেজে করতে হবে, ডেসিমেলে নিতে, তখন কি করতাম আমরা, তখন করতাম যে 1 ইন্টু 2 প্লাস আমরা করতাম হচ্ছে 0 ইন্টু 2 প্লাস করতাম হচ্ছে 1 ইন্টু 2, অর্থাৎ প্রত্যেকটা যে নাম্বার আছে সবগুলোকে আমি 2 দিয়ে গুণ করতাম, করে 2 এর পাওয়ার ডান দিক থেকে বাম দিকে বাড়াইতাম, 0 করতাম, 1 করতাম, 2 করতাম, করে যে ভ্যালুটা পাইতাম এটাই করতাম আমরা 10 বেজে। আচ্ছা, তার মানে দশমিকের আগে বললাম 0 1 2 করে এদিকে বাড়াচ্ছিলাম, তাহলে দশমিকের পরে যদি হয় ওইদিকে কমাবো, তো প্রথমে আমি দশমিক দেওয়ার দরকার নেই, এমনিতে চলে আসবে এটা। তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার, তার মানে এদিকে -1 প্লাস তারপর 0 ইন্টু 10 টু দি পাওয়ার -2 প্লাস আবার 0 ইন্টু 10 টু দি পাওয়ার -3 প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এটা করে যেটা পাবা সেটাই হচ্ছে আমাদের আনসার। এটা এমনিতেই তো 1/10, তাই না? 1/10 মানে তো অটোমেটিক্যালি পয়েন্টটা পেয়ে যাবো, অনেক আলাদা করে পয়েন্ট বসা হয়ে যাবে, বাট পয়েন্টটা বসানোর দরকার নেই, এমনিতেই হয়ে যাবে এটা। আচ্ছা আমরা একটা মুছে দিই, পরেরটা মনে হয় একটু সহজ হবে, পরেরটা যদি সহজ হয় আমরা পরেরটা তাহলে করে দেখবো। এটা তো একটু বড় মান ছিল। এটা বলছে দেখো যে 0.11, এটা দেওয়া আছে হচ্ছে বাইনারিতে, এটাকে নিতে বলছে যে 10 বেজে কত, তাহলে এটা হচ্ছে কি করতে বললাম যে 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, যেহেতু দশমিকের পরের এদিকে আছে তার মানে আমার এদিকে তো যাওয়ার দরকার নেই, বাম দিকে তো কোনো কিছু লাগবে না, 0 1 2 করে তো বাড়বে না, এদিকে কমবে, তাহলে -1, এটা হচ্ছে -2, এটা এখন 10 বেজে কনভার্ট হয়ে গেছে, তাহলে এটা মানে কত, তার মানে এটা মানে হচ্ছে আমার 1/2 প্লাস এটা মানে কত আমার 1/4, তার এটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার 0.5, আর এটা কত 0.125, 1/, এই দুটো যোগ করে যা হবে তাই অ্যান্সার। দেখো তো কত হয় এটা, এটা যোগ করলে হয় 0.75। আহা, এখানে একটা ভুল করছি, এখানে একটা 0 ছিল। আচ্ছা তোমরা 0 বসে করে নিও, একটা 0 বসালে কেমন হবে, 0.0112, তাহলে এটা এরকম হতো আমাদের যে 0 ইন্টু 10 টু দি পাওয়ার এরকম ভাবে, তাহলে এটা হতো আমাদের হচ্ছে -1 প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি 2, সবগুলো 2 দিয়ে তাড়াহুড়ো করলে কিছুই হয় না, 2 10 টু দি পাওয়ার -3, এই তো এটা যোগ করে যা হবে সেটা অ্যান্সার।
আচ্ছা আমরা হচ্ছে এটা পারবো এরপর থেকে। এরপর একটা বলছে দেখো দশমিক সংখ্যা 123-এর বাইনারিতে রূপান্তর করলে কত হবে। এগুলো তোমরা করতে পারবো, যে 1 2 4 8 16 32 ওটা ধরে যাওয়া হবে তাই। এই যেটা করে দিছে 1 2 4 8 16 32 ধরে করে দিছে 1 2 4 8 16 32 64 120। এখান থেকে যোগ করতে থাকবো, কত কত যোগ করলে হয় 64 নিচে 32 নিচে 16 নিচে 8 নিচে 2 নিচে 1 নিচে, এই কটা যোগ করলে আমাদের হচ্ছে 123 হয়ে যায়। তাহলে এগুলোর নিচে 1 বসাবা আর মাঝখানে একটা বসাবো হচ্ছে 0। এইটা একটা। আর একটা বলছে দেখো 62 কে যদি বাইনারিতে রূপান্তরিত করা হয় তাহলে কোনটি সঠিক হবে। এটা সহজে বোঝা যায়, কারণ আমাদের সিরিজটা এরকম ছিল 1 2 4 8 16 32 64। তার মানে এই পর্যন্ত সবগুলো নিলে হবে আমার 63। এই পর্যন্ত সবগুলো যদি যোগ করে নিই তখন আমাদের হবে 63, কারণ পরের ডিজিট তো 64 আছে। তার মানে সবগুলো নিলে 63, তাহলে সবগুলো নিব না, 63 নিব না, আমাদের লাগবে হচ্ছে 62, মানে পরেরটা বাদ দিয়ে দিব, এই যে 1টা লাগছে না। তো এটা হচ্ছে 1 1 1 1 1 0, এই ডি নাম্বারটা অ্যান্সার। এরপরটা বলছে দেখো যে এই সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে চাই, ডিমিকে বলছে মানে কি বাইনারিতে বলছে 2 বেজে নিতে বলছে। 2 বেজে নিতে বলছে মানে ওটাকে তখন গুণ করতে হয়। একটা ডেসিমেল নাম্বার যদি ভগ্নাংশ থাকে সেটাকে যদি বাইনারিতে নিতে চাই তখন বাইনারি বেজে গুণ করতে হয়, অর্থাৎ 0.5 ইন্টু 2 করতে হয়। 0.5 ইন্টু 2 করলে কত হয়, এদিকে আমাদের লিখতে হবে পূর্ণ সংখ্যা আর এই পাশে লিখতে হবে ভগ্নাংশ। তাহলে 5 দুগুণে কত 10, অর্থাৎ 1.0, পূর্ণ সংখ্যা কত 1, আর এটাতে রেজাল্ট লিখতে হয় উপরের দিক থেকে নিচের দিকে, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে 0.1। এদিকে একটা 0 পয়েন্ট তো আছে এখানে, তাহলে 0.1, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটাই হচ্ছে 2 বেজের অ্যান্সার। একজন লিখছো ভাইয়া কাইন্ডলি ক্লাস শেষে পিডিএফ গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া হবে। তারপরে কোনো কারণে ভুলে গেলে তোমরা নক করো যে ভাই এটা দেওয়া হয় না, এটা একটু দিয়ে দিন, কারণ অনেক সময় মনে থাকে না। পরেরটা 35 নাম্বার। 35 নাম্বারটা করে আমাকে অ্যান্সারটা বলো তো তোমরা। আচ্ছা আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, তোমরা অ্যান্সার কেউ কি লিখছো? এখন তো কমে গেছো তোমরা, বেশি জন তো আর দেখছো না ক্লাস। আচ্ছা আমি ক্লাসটা শেষ করে দিলাম। তোমাদের এই রিলেটেড যে কোনো প্রবলেম যদি হয় তোমরা জানিয়ে দিবা, ইনবক্স করবা, গ্রুপে জানাবা, তোমরা নিজেরা চেষ্টা করবা জানাবা। হ্যাঁ, তোমাদের হাতে বেশি সময় নাই, কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবা, যত পারবা বেশি কোশ্চেন সলভ করবা, বেশি বেশি কোশ্চেন সলভ করবা। হ্যাঁ, আমি তাহলে লাইভটা অফ করছি। ভালো থাকো সবাই, আবার একদিন দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ একজন লিখছো উম্মে কুলসুম লিখছো বি। হ্যাঁ থ্যাংক ইউ আপু। আচ্ছা আমি শেষ করে দিলাম লাইভ। হ্যাঁ, তোমরা আরো যারা অ্যান্সার রেডি করছো সবাইকে ধন্যবাদ। আমি লাইভটা শেষ করছি, অলরেডি আমাদের 1.5 ঘন্টা হয়েছে, দেখো 1 ঘন্টা 32 মিনিট। আচ্ছা আমি লাইভটা শেষ করে দিলাম, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ ফারহান হোসেন আজমাইন হ্যাঁ লিখছো 35 বি। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। আচ্ছা আমি লাইভটা শেষ করলাম। হ্যাঁ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।